একটি নিষ্পাপ শিশু, যার বয়স ছিল মাত্র ১.৫ বছর। তো এই ১.৫ বছর বয়সেই বাচ্চাটির সাথে এমন কিছু ঘটনা ঘটে, যেটা হয়তো সেই ছোট্ট শিশুটা বুঝতেও পারেনি যে তার সাথে কি হয়ে গেল। ঘটনাটা হচ্ছে, বাচ্চাটা যখন ১.৫ বছর বয়স, তখন হঠাৎই একদিন বাচ্চাটার মা বেপাত্তা হয়ে যায় এবং অনেক খোঁজ খবর করে জানা যায় যে বাচ্চাটির মা তার একজন প্রেমিকের সাথে পালিয়ে গেছে। ব্যাপারটা নিয়ে অনেক অশান্তি হয় এবং যখন তাদের খোঁজ পাওয়া যায় যে তারা বিয়ে করে অন্যত্র চলে গেছে, সেই বউটিকে বলা হয় যে তুমি এতটা খারাপ কাজ কি করে করলে, তোমার ১.৫ বছরের শিশুকে ছেড়ে চলে এলে। তো সে তখন বলে যে আমার স্বামীর সাথে আমার বনিবনা নেই। তো তখন আশেপাশের লোকেরা বলে যে ঠিক আছে, বাচ্চাটার সাথে তো তোমার তো কিছু না, সে তো তোমার নিজের সন্তান, তুমি তাকে এতটুকু একটা দুধের শিশুকে ছেড়ে কি করে এলে। সে তখন বলে যে আমি আমার বাচ্চাকেও দেখবো না, আমি নতুন করে জীবন শুরু করেছি, ওই বাচ্চা তার বাবার কাছে থাকবে, আমি বাচ্চার কোনো দায়িত্ব নেব না। এবার এই ঝামেলা অশান্তির মধ্যে হঠাৎ করে সেই বউটি তার সেই প্রেমিক যাকে সে বিয়ে করেছিল, তাকে নিয়ে সে গুজরাট পালিয়ে যায়, যাতে তার কেউ খোঁজ খবর না করতে পারে। এবং হলোও তাই। সে গুজরাট পালিয়ে যায় এটুকুই খবর পাওয়া যায়, কিন্তু সে গুজরাটের কোথায় আছে, কি বৃত্তান্ত, সেটা কিন্তু কিছুই জানা যায় না। আর বউটির যে বাপের বাড়ির লোক, তারা বলে যে আমরা এই বিষয়ে কিছু জানি না, আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ, আমরা ওই বাচ্চার দায়িত্ব নিতে পারবো না। আর বাড়িতে এরকম কেউ ছিলও না যে সে বাচ্চাটির দায়িত্ব নেবে, কারণ ওই বউটির মা বাবা দুজনেই মারা গেছিলেন। এবার এদিকে এই ১.৫ বছরের শিশুটি তার বাবা, ঠাকুমা আর এক পিসির সাথেই বাড়িতে থাকা শুরু করলো। অবশ্যই বাচ্চাটির সেভাবে যত্ন আত্তি হতো না। আশেপাশের লোকজন, পাড়া প্রতিবেশী, তারা যেটুকু পারত তারা সাহায্য করত। এবার বাচ্চাটির যে ঠাকুমা, সে কিন্তু খুব বয়স্ক একজন মহিলা ছিলেন। তো তিনি যতটুকু পারতেন ততটুকু করতেন, কিন্তু বাড়িতে সবসময় একটা অশান্তি হতো। কারণ লোকটির মাথা পুরো খারাপ হয়ে যাওয়ার জোগাড়। তাকে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলতো যে কি ব্যাপার, এইটুকু বাচ্চা রেখে তোমার বউ পালিয়ে গেল, তোমার বউ খারাপ কাজ করেছে, এরকম করে বলতো। আর লোকটা সেই রাগগুলো এসে বাড়িতে ঝাড়তো। তার মায়ের সাথে ঝগড়া হতো, বোনের সাথে ঝগড়া হতো, সে বাচ্চাটার খরচাপাতি দিতে চাইতো না, এরকম একটা অবস্থা। এবার এই ঘটনার কিছুদিন পরে হঠাৎ করেই লোকটা আর কি, বাচ্চাটির যে বাবা, সে বলে যে সে আর বাচ্চাটির কোনো দায়িত্ব নিতে চায় না। তখন তার মা বলে যে বাচ্চার দায়িত্ব তার মা ছেড়ে চলে গেছে, এখন তুইও যদি তার দায়িত্ব না নিস তাহলে বাচ্চাটার কি হবে, বাচ্চাটা তো এই বাড়িরই। সেই বাচ্চাটা কিন্তু একটা কন্যা সন্তান ছিল। তো বলছে না, ছেলে হলে তাও বুঝে দেখতাম, মেয়ে সন্তানের তো প্রচুর খরচাপাতি আছে, আমি এত কিছু করতে পারবো না। তো তখন মানে বাচ্চাটির যে ঠাকুমা, সে বলে যে ওর যা কাজকর্ম সব আমি করব, আমি আর আমার মেয়ে করব, তুই শুধু সংসারে যেটুকু টাকা দিচ্ছিস সেটুকু টাকাই দে। তো অনেক জোর জবরদস্তি করে কিছুদিন এইভাবে চললো। তারপরে একদিন যেটা হলো যে লোকটা আর কি, বাচ্চাটির যে বাবা, সে বলে যে আমি নতুন করে আমার জীবন শুরু করব। তো তার মা বলে ঠিক আছে, তুই নতুন করে জীবন শুরু করবি, কর, তাতে তো আমি বাধা দিচ্ছি না, তুই একটা বিয়ে কর, কিন্তু বাচ্চাটাকে তুই এভাবে মানে ফেলে দিস না, তার দিকে তাকাস না, তার সাথে কথা বলিস না, তাকে একটু কোলে নিস না, এটা তুই করিস না। তো এরপরে লোকটা আবার বিয়ে করলো এবং বিয়ে করার পরে পরিস্থিতি ঠিক হওয়ার বদলে আরো বিগড়ে গেল। তখন লোকটি আর তার বউ দুজনে মিলে বাড়িতে তার সেই বোন, মা আর সেই বাচ্চাটার উপরে মানে অত্যাচার করতে থাকে এবং তাদের বক্তব্য থাকে যে এই বাচ্চাটাকে এই বাড়িতে রাখা যাবে না, তাকে অনাথ আশ্রম হোক বা যে কোনো জায়গায় হোক যেন দিয়ে দেওয়া হয়। এবার স্বাভাবিকভাবেই এই কথা যখন শোনে, তখন আত্মীয় স্বজনের মধ্যে কয়েকজন, পাড়া প্রতিবেশী, বিশেষত বাচ্চাটার ঠাকুমা, পিসি, তারা বলে এটা কি করে সম্ভব, এই বাচ্চাটা এই বাড়ির বাচ্চা। কিন্তু বাচ্চাটার বাবার বক্তব্য ছিল তার মা যদি তাকে ছেড়ে চলে যেতে পারে তাহলে তার বাবাই বা তাকে একা কেন দেখবে। অদ্ভুত এক দোলাচল সৃষ্টি হয় এবং এত বড় একটা অন্যায় হচ্ছে জেনেও কেউ কিন্তু কিছু করতে পারে না। উনার বাচ্চাটার মা, মানে মা তো ছেড়ে আগেই চলে গেছে, কিন্তু তার বাবাও যে তার সমস্ত দায় দায়িত্ব ঘাট থেকে ঝেড়ে ফেলতে চাইবে, এটা বাচ্চাটার ঠাকুমা ভাবতেই পারেনি। এইটা নিয়ে একটা অশান্তি চলতে লাগলো। আর ওর বাচ্চাটার বাবা যখন এই ২য় বার বিয়ে করেছে, সেই ২য় যে বউ, সেও কিন্তু চাইতো এই বাচ্চাটা বাড়ি থেকে বেরিয়ে যাক। এটা নিয়ে একটা অশান্তি তো চলছিলই। এর মাঝখানে বাচ্চাটির যে পিসি, তার একটা সম্বন্ধ আসে, বেশ ভালো একটা সম্বন্ধ। তো তার ঠাকুমা ভাবে যে আমার মেয়েটারও তাহলে বিয়ে হয়ে যাক, সংসার করুকও।
তো উনি এই এত অশান্তির মধ্যেও সম্পূর্ণ নিজের দায়িত্বে উনি ওনার মেয়ের বিয়ে দিলেন। এবার বিয়েটা ভালোভাবে মিটে গেল ঠিকই, কিন্তু এর ফলে বাচ্চাটার জন্য কিন্তু আরো একটু যেন বিপদ বাড়লো। কারণ এতদিন অবধি বাচ্চাটার বাবা এবং তার সেই দ্বিতীয় স্ত্রী যখন বাড়িতে অশান্তি করতো, বাচ্চাটাকে রাখতে চাইতো না, তখন কিন্তু ওর ঠাকুমা যেমন প্রতিবাদ করতো, বাচ্চাটির পিসিও কিন্তু সমান তালে প্রতিবাদ করতো। এবারে এদিকে সেই পিসির তো বিয়ে হয়ে গেল, এবার এই ঠাকুমা একা পড়ে গেছে। তো এরকম নিত্য নৈমিত্তিক অশান্তি লেগেই থাকতো। এবার ওনার মানে এই যে ভদ্রমহিলা, বাচ্চাটার যে ঠাকুমা, ওনার নামে কিছু বিষয় সম্পত্তি ছিল। বিষয় সম্পত্তি বলতে সেটা খুব বেশি কিছু নয়। একটা জমি ছিল আর টুকটাক কিছু গয়না ছিল। এবং তার আগে ওনার সম্পত্তি সেখানে একটা বড় জমি ছিল। তো সেই জমি বাড়ি বেচেই কিন্তু উনি ওনার মেয়ের বিয়েটা দিয়েছিলেন। কারণ তার ছেলে অর্থাৎ এই বাচ্চাটার যে বাবা, তিনি কিন্তু তার বোনের বিয়ের কোনো দায়িত্বই নেননি। এবার ঠাকুমা দেখছে যে দিনের পর দিন অশান্তি হচ্ছে, বাচ্চাটাও ২.৫ বছর হয়ে গেছে, সেও এখন বুঝতে পারছে যে তার সাথে এরকম খারাপ ব্যবহার করা হচ্ছে, এবং বাচ্চারা হয়তো মুখে সেভাবে বলতে পারে না, কিন্তু ওরা সব বোঝে। তো তখন ওনার ওই ঠাকুমা যিনি ছিলেন, তিনি ভাবলেন যে এভাবে উনি বাচ্চাটাকে ঠিকমতো মানুষ করতে পারবে না। এবার আশেপাশে যারা আত্মীয় স্বজন ছিল, মানে সবাই তো আর এই বিষয়ে কথা বলতো না, গুটি কয়েকটা আত্মীয় স্বজন হয়তো এর প্রতিবাদ করতো। এবং পাড়া প্রতিবেশী যে কজন ছিল তারা বলে যে আহ, এটা তো ঠিক না, বাচ্চাটার মা না হয় ছেড়ে চলে গেছে, তাকে বেপাত্তা, কেউ জানে না সে গুজরাটের কোথায় আছে, সেটা একরকম। কিন্তু বাচ্চাটার বাবা, সে তো বিয়ে করেছে, সে সে বাচ্চাটার দায়িত্ব কেন নিচ্ছে না? তো তারা বলে যে না, দরকার হলে ওরা বাড়ি ছেড়ে চলে যাক, তুমি বাচ্চাটাকে নিয়ে এখানেই থাকো। এবার এই নিত্য অশান্তিতে বাচ্চাটির যে ঠাকুমা, তিনি না খুব ঠিক মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এবং উনি ভাবলেন যে এভাবে কতদিন চলবে। এরকম ঝগড়াঝাটি হতো, আশপাশ থেকে প্রতিবেশীরা ছুটে আসতো বাড়িতে, তারা এসে অশান্তি থামাতো, কিন্তু এভাবে তো আর চলে না। তো উনি একদিন কি করলেন, মনস্থির করলেন যে উনি বাচ্চাটাকে নিয়ে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন। এবার কোথায় যাবেন, কি করবেন, সেসব উনি কিছুই জানতেন না। তো এইখানেই এই ঘটনাটা, যেটা আপনারা আজকে শুনবেন, যে এই যে বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটির ঠাকুমা বেরিয়ে গেল, বাচ্চাটির তখন বয়স হচ্ছে মাত্র ২.৫ বছর। তো তারপরে কি হলো, কিভাবে তার সেই সংগ্রাম চললো, এবং এই ঘটনাটার মধ্যে একটা বিশাল টুইস্ট আছে। এবং এই ঘটনাটা না যতটা আপনাদের ভয় লাগবে, ততটা ভালোও লাগবে। সেটা যত আরো ঘটনাটা সামনের দিকে এগোবে, আপনারা কিন্তু বুঝতে পারবেন। এবং সেই জন্যই আমি বলবো, আজকের এই ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আর এটা বেশি বেশি করে আপনারা আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করুন। কারণ এই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে একটা কিছু হয়তো কারোর সাথে খারাপ হচ্ছে, খুব খারাপ হচ্ছে, বাট তারপরেও যে তার সাথে কি কি হতে পারে, এবং যারা খারাপ করছে তাদের কর্মফল যে কি হতে পারে, সেটা কিন্তু আজকের ঘটনা হচ্ছে তার একদম আদর্শ প্রমাণ। তো প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন, এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে কেমন লাগলো আজকের এপিসোড, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়ি। আর পসিবল হলে ঘটনাগুলো একটু বেশি বেশি করে আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকলের সাথে শেয়ার করে দিন। এটুকুই বলার ছিল। এবারে চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। তো আজকের ঘটনাটা যিনি পাঠিয়েছেন, আমি তার সম্পর্কে আপনাদেরকে পরে বলবো। কিন্তু যেটা আমি ইন্ট্রোডাকশনে বললাম, সেখান থেকেই আবার আমি শুরু করছি। তো বাচ্চাটাকে নিয়ে তার ঠাকুমা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার ডিসিশন নিলেন। এবং উনি কোথায় যাবেন, কি বৃত্তান্ত, সেটা কিন্তু উনি কাউকে জানান না। এবং গুটি কয়েকজন, ওনাদের পাড়া প্রতিবেশীর মধ্যে কয়েকজন এবং আত্মীয় স্বজনের মধ্যে ১-২ জন, তাদেরকে বাচ্চাটির ঠাকুমা বলেছিল যে আমি আর এই অশান্তি নিতে পারছি না। যখনই অশান্তি হয়, এই ছেলের বউ আমার উপরে অনেক খারাপ খারাপ কথা বলে, বাচ্চাটাকে এত অবহেলা করে, ওর নিজের বাড়িতে এতটা খারাপ অবস্থায় আছে, এটা আমি দেখতে পাচ্ছি না, আমি একদিন এই বাড়ি ছেড়ে চলে যাব। তো সবাই ওনাকে বোঝাতো যে তুমি কেন যাবে, তুমি এত ভালো কাজ করছো, তোমার ছেলের যদি অসুবিধে থাকে, তোমার ছেলের বউ বেরিয়ে যাক, অন্য জায়গায় থাকুক। তো উনি বললেন, দেখো আমি তো আমার ছেলেকে চিনি, ওই বাড়ি ছেড়ে কোনোদিনই কোথাও যাবে না, ও এমন অশান্তি করবে,
আমার যদি কিছু একটা হয়ে যায়, এই বাচ্চাটাকে দেখার মতো কেউ থাকবে না, ওকে পুরো রাস্তায় নামিয়ে দেবে। তো এই সমস্ত চিন্তাভাবনা থেকেই একদিন উনি বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে গেলেন। এবং বাচ্চাটাকে নিয়ে বেরোনোর আগে, যেহেতু ওনার নামে একটা বললাম জমি ছিল, তো বেশ কিছুদিন ধরেই ওই জমিটা ওনার ছেলে অর্থাৎ বাচ্চাটির যে বাবা, সে নিজের নামে লিখে দেওয়ার জন্য ওনার উপরে চাপ সৃষ্টি করছিলেন। এবং উনি তখন লুকিয়ে এই জমিটা একজনকে দায়িত্ব দেন বেচার জন্য, এবং সে একজন ক্রেতাকে নিয়ে আসেন এবং উনি জমিটা বিক্রি করে দেন, এবং সেই জমি বিক্রির টাকা উনি ওনার নিজের অ্যাকাউন্টে নিয়ে নেন। এবং এই কথা যখন ওনার ছেলে জানতে পারে যে জমিটা বিক্রি হচ্ছে, তখন কিন্তু সেই ছেলে প্রচুর অশান্তি করে। এবং শুধু অশান্তি করে তাই নয়, সে তার যে বউ, যাকে সে দ্বিতীয়বার বিয়ে করেছিল, তো তাকে দিয়ে সে ঘরের খাবার দাবারও সরিয়ে দিয়েছিল, যাতে তাকে টাকা দেয় এবং না দিলে সে বাড়িতে চাল ডাল এসব আনবে না বা রাখতে দেবে না। এই লেভেলের অশান্তি চলে যায়। তো ঠাকুমাও একদম মনস্থির করেছিলেন যে যাই হোক না কেন, আমি এই বাড়ি তো আর কাঁধে নিয়ে যেতে পারবো না, এই বাড়িতে ও ভোগ করুক, কিন্তু এই জমি বা আমার যেটুকু যা বাকি গয়নাগাটি যা আছে, সেগুলোর আমি এক কানা করেও আমার ছেলেকে দেবো না, কারণ আমাকে আমার এই নাতনিকে মানুষ করতে হবে। তো উনি একদিন কাউকে কিচ্ছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। এবার বেরিয়ে উনি কোথায় যাবেন, কি করবেন, উনি কিছুই মনস্থির করতে পারেননি। শুধু বাচ্চাটাকে নিয়ে উনি বেরিয়ে গেছিলেন। এবং উনার কাছে যা টাকা ছিল, তার মধ্য থেকে উনি মনস্থির করেছিলেন যে কিছু টাকা দিয়ে আমি কিছুদিনের জন্য হলেও আমাকে বাড়ি ভাড়া করে থাকতে হবে। এবার উনি ভাবলেন যে ওনার বয়স হয়েছে, আর একটা বয়স্ক মানুষ, তার সাথে একটা ছোট বাচ্চা, ওই তখন বাচ্চাটার বয়স ওই বললাম ওই ২.৫ বছর টাক হবে, হয়তো ২.৫ বছরের থেকে একটু বেশি এইরকম। উনি তখন ভাবলেন যে কি করা যায়। তো বেরিয়ে পড়ার পরে ওনার প্রথম যে জায়গাটার কথা মাথায় আসে সেটা হলো ইসকন, মায়াপুরের ইসকন। উনি ভাবলেন যে আমি আপাতত ইসকন চলে যাই বাচ্চাটাকে নিয়ে। এবার উনি ইসকনে গেছেন এবং ইসকনে যাওয়ার পরে ওখানে যে কোনো একজনের সাথে উনি যোগাযোগ করেন গিয়ে, এবং বলে যে আমাকে কিছুদিনের জন্য থাকার ব্যবস্থা করে দিতে হবে। তো খুবই একদম যাকে বলে ফ্রিতে নয়, কিন্তু খুবই স্বল্প মূল্যে উনি ১ মাসের জন্য ওখানে একটা জায়গায় থাকার ব্যবস্থা ওনার হয়ে গেল। ওখানে যারা রয়েছেন তাদের মধ্যেই কোনো একজন সেবায়েতকে বলে উনি একটা ঘর নিলেন। এবার যেই ওনাকে দেখতো সেই ওনাকে একটা প্রশ্ন করতো যে, "আপনার তো এত বয়স হয়ে গেছে। obviously বাচ্চাটা তো আর ওনার সম্ভব নয়।" তো বলতো, "কে?" উনি তখন কি বলবে? এবার ওনার যে বক্তব্যটা ছিল সেটা হচ্ছে যে, যে বাচ্চাটার মা থেকেও নেই, বাবা থেকেও নেই, তো সেই বাচ্চাটার পরিচয় কি হতে পারে? তো উনি তখন অনেক দুঃখ কষ্টের জায়গা থেকে সবাইকে বলতেন যে, "আমার স্বামী তো অনেকদিন আগেই মারা গেছেন। আর এইটা হচ্ছে আমার নাতনি। আ আমার ছেলে, ছেলের বউ দুজনেই মারা গেছে।" ওনার মনে এত কষ্ট ছিল যে উনি ওনার জীবিত ছেলেকে পর্যন্ত মৃত বলে সবার কাছে বলতেন। কারণ বলার মতো আর কিছু নেই। উনি কাকে কি বলবে? যে বাচ্চাটার মা পালিয়ে গেছে কারোর সাথে, বাবা কাউকে বিয়ে করেছে, দেখতে পারে না বাচ্চাটাকে, সেসব আর কি বলবে? তো ওইজন্য উনি সবাইকে এটা বলতেন। এবার তখন বলেছেন যে, "আমার আসলে ওই বাড়ি ঘর আর ভালো লাগে না। তাই আমি সবকিছু যা ছিল, যেটুকু যা ছিল বেচে কিনে আমি নাতনিকে নিয়ে বেরিয়ে এসেছি।" এবার উনি ওখানে থাকা শুরু করলেন। এবার থাকতে, থাকতে না অনেকে যারা আরকি ওখানকার লোকজন ছিল, ওখানকার সেবায়েত, তারা সবাই বলত যে, "আপনি কি করে এই মেয়েটাকে মানুষ করবেন? আপনার তো অনেক বয়স হয়ে গেছে। বাচ্চাটা মাত্র এখনো ৩ বছরও পুরো হয়নি।" তো উনি নাকি তখন সবাইকে বলতেন যে, "আমি আমার যত বয়সী হয়ে যাক না কেন, আমার নাতনিকে বড় না করে তাকে একটা জায়গায় দাঁড় না করানো অব্দি আমি মরছি না। আমি যমদূত এলেও তাকে বলব যে, তুমি এখন আমায় নিয়ে যেতে পারবে না। যতদিন না আমি আমার নাতনিকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিচ্ছি, তা সে একটা বয়স অব্দি পৌঁছে যাবে, সে নিজের ভালো-মন্দটুকু বুঝতে শিখবে, তারপরে আমার ছুটি। ওর যখন ভাগ্যে এটা আছে, তো আমাকে এই সব দায়িত্বটা পালন করতে হবে। ওর মায়ের দায়িত্ব আমাকে পালন করতে হবে, ওর বাবার দায়িত্বও আমাকে পালন করতে হবে।" এবার ওনার এই কথাবার্তা শুনে না সকলেরই খুব ভালো লাগতো। এবার ইসকনে উনি মোটামুটি ৭-৮ দিন থাকলেন। তো ওনার মনে একটা চিন্তা তৈরি হলো যে, এখানে না হয় আমি ১ টা মাস থাকবো। কিন্তু তারপর কি হবে? আর সত্যি বলতে কি, উনার কাছে যে টাকা-পয়সা ছিল তার মধ্য থেকে উনি বেশ কিছু টাকা মেয়েটির
যাতে বাচ্চা মেয়েটার যাতে ভবিষ্যতে পড়াশুনো আছে, আরো যে খরচাপাতি আছে তার জন্য উনি রেখেছিলেন। এবং সেই টাকাটা ছাড়া বাকি যেটুকু যা টাকা ছিল তাতে হয়তো উনি খুব বেশি হলে ৮-৯ মাস একটা এরকমই স্বল্প মূল্যের জায়গায় উনি থাকতে পারবে আর খাওয়া-দাওয়াটুকু চালাতে পারবে। তো উনি ভাবলেন তারপর কি হবে? কারণ উনি তো কোনো রোজগারপাতি করেন না। কোনো টাকা যে প্রত্যেক মাসে যে টাকা আসবে সেই টাকার উৎসও কিছু নেই। আর উনার স্বামী একটা ব্যবসা করতেন। তো মানে চাকরিও নয় যে সেখান থেকে কোনো মাসে, মাসে পেনশন পাবে। তো উনি খুব চিন্তায় পড়ে গেলেন। এবার উনি দেখতেন যে প্রত্যেকদিন মানে উনি ইস্কনেই খাওয়া-দাওয়া করতেন, বাচ্চাটাকে নিয়ে সারাদিন ওখানেই থাকতেন। তো উনি দেখতেন যে ইস্কনে প্রতিদিন প্রচুর, প্রচুর মানুষ আসছে। অনেক দূর, দূর থেকে মানুষ আসছে। তারা সারাদিন হরে কৃষ্ণ হরিনাম সংকীর্তন করছে। এবং উনি মানে যেটা মানে যিনি আরকি ইমেইলটা করেছেন তিনি লিখেছেন যে, এই যে ঠাকুমা তিনি তার সংসার জীবনে পুজো আর্চা করেছে, ঠাকুরের নাম গান করেছে, সবই করেছে। কিন্তু হয় না যে ধরুন মানে আপনি একটা গতানুগতিকভাবে জীবন চালাচ্ছেন, ঠাকুর পুজো করছেন, ঠাকুরের বিশ্বাস আছে, ভক্তি আছে, সবই আছে। কিন্তু একটা সময় আসে মানুষের জীবনে, কিছু, কিছু মানুষের জীবনে, সবার জীবনে তো আর এরকম সিচুয়েশন আসে না। যখন মানে ভগবানকে একদম আঁকড়ে ধরে থাকতে হয়। মানে মনে হয় যে তুমি রাখলে তুমিই আমাকে রাখবে, মারলে তুমিই আমাকে মারবে। আমার আর কোনো পথ নেই, আমার আর কোনো জায়গা নেই, আমার সবটা অন্ধকার। তো ওখানে বসে না উনি খুব কাঁদতেন। আর ওই যে ইস্কনের যে রাধাকৃষ্ণজি তাকে দেখে উনি একটা কথাই বলতেন যে, "আমি তো খুব অসহায়। আমার ক্ষমতাও খুব সীমিত। আমি এবার কি করব? আমি তো নাতনিকে নিয়ে বেরিয়ে এলাম। ওই বাড়িতে আমি থাকতে পারছিলাম না। কিন্তু আমি কতদিন এভাবে থাকবো? আমার কাছে যা টাকা আছে খুব বেশি হলে টেনে-টুনে আমি ১ টা বছর কাটাতে পারবো। বাড়ি ভাড়া দিয়ে, খাইয়ে পরিয়ে একটা বাচ্চা তার তো একটা খরচাপাতি আছে। এবার তাকে স্কুলে ভর্তি করতে হবে, পড়াশুনো করাতে হবে।" এবং উনার মনে খুব ইচ্ছে ছিল যে উনি উনার নাতনিকে মনের মতো করে মানুষ করবেন। কারণ মানে উনার মেয়েকে উনি আ আরকি যতটা ভালোভাবে মানুষ করতে চেয়েছিলেন, অনেক কারণেই সেটা উনি করতে পারেননি। আর উনার ছেলে বরাবরই প্রচন্ড মাথা গরম। তো প্রচুর অশান্তির মধ্য দিয়ে ওনাকে ওনার সংসার জীবন কাটাতে হয়েছে। কিন্তু এবারে উনি বেরিয়ে এসে যেমন একটা শান্তি পেয়েছিলেন, তেমনি মাথার উপর একটা বিশাল পাহাড় প্রমাণ দায়িত্ব যে নাতনিটাকে মানুষ করতে হবে। কিন্তু উনি কি করে করবেন? উনার কাছে তো কোনো টাকা পয়সা নেই, কিছু নেই। উনি ভাবছেন যে এত দূর, দূর থেকে মানুষ আসছে, মানে শ্রীকৃষ্ণ যে কৃপা লাভ করছে, তাহলে আমি কেন পারছি না? আমার সারা জীবনের সামনেটা এত অন্ধকার কেন? তো এই সমস্ত উনি মনে, মনে ভাবতেন আর খুব কাঁদতেন। ওই ইস্কন মন্দিরে বসে, বসে উনি খুব কাঁদতেন। এবং সবাই ওনাকে বলত যে কৃষ্ণ নামের মধ্যে মধু আছে, কৃষ্ণ নামের মধ্যে এত আনন্দ আছে যে মানুষ দুহাত তুলে নাচে। কৃষ্ণ নামটা মুখে আনলেই মানুষের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, আনন্দে একেবারে প্রচণ্ড আরকি প্রস্ফুটিত হয়ে যায় মানুষ। এবং ওইখানে যখন এই হরিনাম সংকীর্তন হতো ইস্কনের মধ্যে, উনিও মানে খুব আনন্দ পেতেন। আর দেখতেন যে উনার নাতনি দুহাত তুলে মানে তখন তো কথা শিখে গেছে, তো হরে কৃষ্ণ এরকম করে বলত। তো কোথাও একটা উনার মনে এসে গেছিল, একটা চিন্তা উনি করতেন যে, আর যাই হোক আমার নাতনিটা ভেসে যাবে না। এবং এই যে ও কৃষ্ণ নামে এত মজে আছে, নিশ্চয়ই কৃষ্ণজি কিছু তো একটা ওর জন্য করবেই। এটা কোথাও না কোথাও ওনার মনের মধ্যে ছিল। এইবারে কি হলো দেখুন। এভাবে উনি কিছুদিন ওখানে থাকলেন। তো যখন ২৫ দিন হয়ে গেছে, মানে আর উনি ৫ দিনই ওখানে থাকতে পারবে। তার মধ্যে ওনাকে ভাবতে হবে যে উনি কোথায় যাবে, কি করবে, কোথায় থাকবে, বাইরে কোথাও বাড়ি ভাড়া নেবে কিনা। তো সেই সময় উনি মানে মনটা ওনার খুব খারাপ। এমনি কৃষ্ণ নাম করছে, ওখানে আছে, খাওয়া-দাওয়া করছে, সব ঠিক আছে। কিন্তু ওনার মনটা খুব খারাপ যে আমি এবার কি করব? তো সেই সময় একদিন ওই ইস্কন মন্দিরে একটা ফ্যামিলি এসছে আরকি। বিশাল বড় ফ্যামিলি। প্রায় ১০-১২ জন মতো এসছে এবং উনি তো মন্দিরের ওখানেই বসেছিলেন। তো উনার সাথে টুকটাক একটা বয়স্ক মহিলা যে ওই ফ্যামিলিরই অন্তর্গত, তো তার সাথে কথা হচ্ছে। তো কথা বলে যেটা জানতে পারল, ফ্যামিলিটা হচ্ছে মানে বাঙালি আর নন বেঙ্গলি মিক্স। আ মানে তার মানে ফ্যামিলিটা এমনিতে হচ্ছে নন বেঙ্গলি, কিন্তু তাদের বাড়িতে বিয়ে হয়েছে একটি বাঙালি মেয়ের। এবং ওরা পুরো ফ্যামিলি হচ্ছে আ মানে ছেলেটাদের যে ফ্যামিলি তারা হচ্ছে বৃন্দাবনে। বেসিক্যালি তারা বৃন্দাবনেই থাকতো। কিন্তু তারা ব্যবসায়িক কারণের জন্য কলকাতার বড়বাজারে যেহেতু তাদের ব্যবসা রয়েছে, তো তারা বেশ কিছুদিন মানে বেশ কিছু বছর ধরে কলকাতায় থাকছে। তো সেই সূত্রেই তার ছেলের সাথে একটি বাঙালি মেয়ের আলাপ হয় এবং বিয়ে থা হয়েছে। তো ওরা মানে
প্রত্যেক মাসেই চেষ্টা করে একবার করে ইসকন আসতে, মাসে না হলেও ২ মাসে তো আসেই। তো কথা হলো, তো ওদের বাড়িতে একটা মন্দির রয়েছে, মানে রাধাকৃষ্ণজির মন্দির রয়েছে। উম খুব বড়লোক, খুব ওয়েলদি একটা ফ্যামিলি। তো ওরা কথা বলে, তো উনি কথা বলতে, বলতে নিজের দুঃখের কথাটা বলেছে। তো এই কথা শুনে ওই বয়স্কা যে মহিলা ছিল, তো তিনি বলছেন যে, "আমাদের বাড়িতেও তো মন্দির রয়েছে রাধাকৃষ্ণজির। তো আমাদের বাড়িতে, মানে ওনাদের বাড়িতে আ একজন পুরোহিত আছে। সেই পুরোহিত নিত্য আসে ওনাদের বাড়িতে, বিশাল বাড়ি। তো নিত্য আসে, পুজো-টুজো দেয়। পুজো দিয়ে তারপরে সেই ঠাকুরের ভোগ-টোগ রান্না করে, সেই পুজো দেয়, তারপরে চলে যায়। রোজ ওনাদের বাড়িতে আ রাধাকৃষ্ণজির বড় মূর্তি আছে, তো তাদেরকে ভোগ নিবেদন করা হয়। মানে রান্না করে ভোগ নিবেদন করা হয়।" তো উনি বলছে যে, "আমাদের যে ঠাকুরমশাই, তিনি অনেকদিন থেকেই বলছিলেন যে একজন ব্রাহ্মণ যদি এসে ভোগটা রান্না করে দেয়, কারণ বাড়িতে তো সবাই খুব ব্যস্ত থাকে। আর রোজ, রোজ বাড়িতে, মানে বাড়ির বউরা আরকি ওভাবে রান্না করে দিতে পারে না। সম্ভব আরকি হয় না।" তো ওই বয়স্কা মহিলা বলে যে, "আপনি তো ব্রাহ্মণ আছেন, তো আপনি যদি দয়া করে আমাদের ঠাকুরের জন্য একটু ভোগ আদি রান্না করে দেন, তাহলে খুব ভালো হয়।" তো তখন ওই ঠাকুমা, যিনি আরকি বাচ্চাটার যে ঠাকুমা, সে বলছে যে, "আমি তো এখানে থাকি। আর তো কদিন পরে আমাকে এখান ছেড়ে চলে যেতে হবে। আমি জানি না কোথায় যাবো। কিন্তু আমি তো ওখানে তো থাকতে পারবো না। আপনাদের বাড়ি তো কলকাতায় বলছেন, ওখানে তো বাড়ি ভাড়া বেশি হবে।" তো তখন উনি বলছেন, "না, না, আপনি থাকা নিয়ে চিন্তা করবেন না। আমাদের ভগবানের আশীর্বাদে আমাদের বাংলো আছে।" মানে ওনাদের আরকি একটা বিশাল বাড়ি, বাংলো টাইপের বাড়ি আছে। বলছে যে, "ওখানে আমাদের থাকার ব্যবস্থাও আছে। আমাদের ২ জন লোক থাকেও। মানে বাড়িতে আরকি ২ জন কাজ করে, তারা থাকে।" বলছে যে, "আপনি চিন্তা করবেন না। আপনাকে এবং আপনার যেহেতু সাথে নাতনি রয়েছে, আপনি এত ভালো একটা কাজ করছেন। আজকালকার দিনে এভাবে, মানে আগলে রেখে আপনি নাতনি মানুষ করছেন। আমার তো ইচ্ছে করছে আপনার জন্য যদি আমি কিছু করতে পারি, হয়তো রাধা মদন খুশি হবে আরো।" তো বলছে যে, "আপনার জন্য আলাদা করে ঘর, বাচ্চা থাকার যাতে কোনো অসুবিধে না হয়, আমরা সব ব্যবস্থা করে দেব। কিন্তু আপনি শুধু আমাদের ঠাকুরের, আ মানে ঠাকুরকে ওনারা ৩ বেলা ভোগ নিবেদন করে, মানে ওনাদের আরকি আম গোপাল ঠাকুর আছে। বলছে যে ৩ বেলার ভোগের আপনি শুধু দায়িত্বটা নিন। কারণ আমাদের যিনি ঠাকুরমা সেই কাজটি করেন, তিনি বয়স্ক হয়েছে, তো তিনি মানে সেভাবে আর পারছে না। তো মাঝে মধ্যেই আমাদের বাড়ির বউরাই সাহায্য করে দিচ্ছে। কিন্তু নিয়ম করে যেরকম ৩ বেলা ভোগ দেয়ার কথা, আমাদের যে লাড্ডু গোপালজিকে আমরা বৃন্দাবন থেকে নিয়ে এসেছি, তো লাড্ডু গোপালের ভোগ রান্না করতে হবে।" তো উনি তো, মানে যাকে বলে, হাতে চাঁদ পেয়ে গেলেন। এবং সেই সময়, মানে বাচ্চাটার ঠাকুমা, মানে যখন ওই রাধাকৃষ্ণজির দিকে তাকিয়েছে, ওই ইস্কনের রাধাকৃষ্ণজির দিকে তাকিয়ে উনি স্পষ্ট মানে উনার ফিল করেছেন আরকি, মানে উনার কথা অনুযায়ী উনি স্পষ্ট দেখেছেন কৃষ্ণজি নাকি উনার দিকে তাকিয়ে হাসছেন। মানে এগুলো না আমরা অনেক সময় অনেক কিছু রিলেট করতে পারি। জানি না এগুলো হয় কিনা, এটা আমারও একেক সময় মানে এরকম মনে হয় যে উনি যেন আমার দিকেই তাকিয়ে আছেন। তো একদম সেম ফিলিংসটা উনারও হয়। মনে হয় যেন আজকে কৃষ্ণজি উনার দিকে তাকিয়ে হাসছে। কারণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে বাচ্চাটির ঠাকুমা বহুবার বলেছিল যে, "আমার একটা ব্যবস্থা করে দাও। আমি নিজের জন্য ভাবিনি, এই বাচ্চা মেয়েটাকে যেন আমি মানুষ করতে পারি।" তো উনার মনে হলো ভগবান যেন স্বয়ং নিজে আশীর্বাদ করে উনাকে আজকে এই সুযোগটা দিয়েছে। তো উনার ঠাকুমা আরকি আর কোনো কাল বিলম্ব করে না। উনি রাজি হয়ে যান এবং ওই পরিবারের সাথেই ওরা কলকাতায় চলে আসে। কলকাতায় আসার পরে ওর ঠাকুমা দেখছে যে, যে বাড়িতে আরকি ওদেরকে আনা হয়েছে, সেই বাড়িটা একটা বিশাল বাড়ি এবং একটা অভিজাত বাড়ি বলতে যেটা বোঝায়, একদম সেরকম একটা বিশাল অভিজাত বাড়ি, একটা বড় পরিবার এবং ওদের একটা বিশাল ঠাকুরঘর রয়েছে এবং সেই বিশাল ঠাকুরঘরে বড়, বড় রাধাকৃষ্ণজির মানে মূর্তি রয়েছে। সেখানে লাড্ডু গোপালজি রয়েছে। আরো অন্যান্য ভগবানরা, দেবতারা রয়েছেন এবং একজন পুরোহিত নিত্য আসে পুজো করতে এবং পুরো পরিবারটা একটা ব্যবসায়ী পরিবার এবং পরিবারের সকলেই খুবই ভালো। ওদেরকে ওদের যে মন্দির রয়েছে আরকি, বাড়ির মধ্যেই, ঘরের মধ্যেই। তো সেই মন্দির সংলগ্নই একটা ঘর, ছোট ঘর। কিন্তু সেই ঘরে সবকিছু রয়েছে। একটা বড় খাট রয়েছে, একটা আলমারি রয়েছে, ফ্রিজ রয়েছে। থাকার জন্য যা, যা দরকার সমস্ত কিছু রয়েছে এবং ঘরের সাথে অ্যাটাচ একটা বাথরুমও রয়েছে। এবং ওনারা বলে যে, "আপনাদের যা দরকার সবটা আমরা দেব।
শুধু ওর ঠাকুমাকে একটাই কথা বলেছিল যে, "আপনি ভালোবেসে আমাদের লাড্ডু গোপালজির জন্য ৩ বেলা একটু ভোগ রান্না করে দেবেন।" মানে মেইনলি সকালের আর রাতের ভোগটাই একটু বড়। বিকেল বেলা আরকি একটু কিছু মিষ্টি জাতীয় কিছু করে দেবেন তাহলেই হবে। এবং ওই ফ্যামিলিটা এতটাই ভালো ফ্যামিলি ছিল এবং ওদের ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা প্রচণ্ড ছিল। হয়তো নিজেরা অতটা কিছু করে কুলিয়ে উঠতে পারত না। সেইজন্য ওরা চাইছিল যে কেউ এসে রান্না করুক। কিন্তু ওই ঠাকুরের ভোগ রান্না করার জন্য দেখছি একটা বিশাল দোতলা একটা ঘর ছিল। তো সেই ঘরেই ওর ঠাকুমাকে বলতো যে, "আপনি যা, যা আপনার মনে হয় যে ঠাকুরকে দেয়া উচিত আপনি সমস্ত রান্না করে দেবেন এবং যা, যা দরকার তার জন্য সবকিছু আমরা দেব।" তো ঠাকুমা খুব মন দিয়ে মানে উনি ওই যে বললাম যে উনি যখন ওনার সংসার জীবনে ছিলেন তখন অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ওনাকে সংসার করতে হয়েছিল। ঠাকুরের প্রতি ভালোবাসা, ভরসা, বিশ্বাস সবই ছিল। কিন্তু চাইলেও মানুষ না মানে একেকটা সময় এমনভাবেই সংসারে ফেঁসে যায় যে চাইলেও সে ভগবানের নামগান করবে বা তার জন্য বিশেষ কিছু করবে সেটার সুযোগটা থাকে না। তো ঠাকুমার মনে হয়েছিল বাচ্চাটির ঠাকুমার যে এই যে জায়গাটায় ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে নিয়ে এলেন, এখানে শুধুমাত্র উনি যে ওনার নাতনিকে ভালো করে মানুষ করতে পারবেন তা নয়। উনি কিন্তু ওনার মনের মধ্যে যে ইচ্ছে ছিল যে ভগবান শ্রীকৃষ্ণকে উনি সেবা দেবেন, কাজ করবেন সেটাও যেন ওনার সম্পূর্ণ হলো। তো উনি খুব মন দিয়ে ওখানে রান্নাবাড়ি করতেন। বিভিন্ন ধরনের মিষ্টান্ন রান্না করতেন এবং সেই জিনিসটা ভোগ দেয়া হতো ঠাকুরকে এবং ঠাকুরকে ভোগ দেওয়ার পরে যে প্রসাদ হতো, সেই প্রসাদ বাড়ির লোকেরাও খেত এবং সবাই কিন্তু প্রচণ্ড সুনাম করত যে, "আপনার হাতের রান্না এত ভালো, এত সুন্দর সুস্বাদু প্রসাদ আমরা এর আগে খাইনি।" তো ওই বাড়িতে বাচ্চা মেয়েটা তখনও ৩ বছর বয়স। সেই ৩ বছর বয়স থেকে ওই বাড়িতে বাচ্চাটা বড় হতে লাগলো। এবং ওই যে বললাম যে ওই বাড়িতে আরো ২ জন কাজ করত। তো যে সময়টা ওর ঠাকুমা হয়তো কাজে ব্যস্ত থাকতো, সেই সময়টায় ওই বাকি যে ২ জন কাজের লোক ছিল তারা বাচ্চাটাকে দেখত। তো এই করতে, করতে কিন্তু ও বেশ অনেকটা বড় হয়ে গেল। এবং ওই বাড়িতে আস্তে, আস্তে মেয়েটা কিন্তু বড় হলো এবং ওখানকারই একটা মানে নিয়ারেস্ট যে সরকারি একটা স্কুল ছিল, সেই স্কুলে পর্যন্ত বাচ্চাটাকে ভর্তি করা হয়। এবং বাচ্চাটা ওখানে আস্তে, আস্তে বড় হচ্ছে এবং ওই বাড়িতে থাকতে, থাকতে ওরা যেন মানে ওই পরিবারেরই একটা অংশ হয়ে গেছিল। এবং ওরা যদি ঘুরতে যেত বা কিছু হতো সমস্ত দায়িত্বটা কিন্তু ওর ঠাকুমার হাতেই দিয়ে যেত। আর ওর ঠাকুমাও কিন্তু খুব নিষ্ঠা ভরে ভগবানকে সেবা দিতেন, তার জন্য ভোগ রান্না করতেন। এরাও কিন্তু খুব বিশ্বাস করত। এবার এভাবেই দীর্ঘ সময় কেটে যায়। দেখতে, দেখতে ওদের প্রায় ১০ বছর কেটে যায়। এবার ১০ টা বছর যখন কেটে যায়, তখন আরকি সেই ছোট্ট বাচ্চা মেয়েটা তখন তার ১৩ বছর বয়স। এবার এই যে ১৩ বছর বয়স হয়ে গেল, ও কিন্তু ওর বাড়ি বলতে মানে ওর সংসার, ওর ফ্যামিলি বলতে কিন্তু ওই ফ্যামিলিটাকেই বুঝতো। ও কিন্তু জানতো যে ওর ঠাকুমা ওই বাড়িতে কাজ করে। কিন্তু তবুও মানে কাজ করে এটা জানলেও ওর কাছে পরিবার বলতে কিন্তু ওই ফ্যামিলিটাই ছিল। এবার এই যে ১০ টা বছর ওখানে ওরা কাটলো, খুব ভালো কেটেছে। আচ্ছা এখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে ঘটনাটা কে পাঠিয়েছে সেটা আমি আপনাদেরকে পরে বলব বলেছিলাম তো? বাট এখানে এবার আমি বলে দিই যে আমাকে কিন্তু ঘটনাটা এই যে বাচ্চা মেয়েটির ঘটনা আপনারা শুনছেন, এই বাচ্চা মেয়েটি এখন অনেক বড় হয়ে গেছে। সে নিজে কিন্তু আমাকে তার জীবনের ঘটনাটা বলেছে। সেই কিন্তু ইমেইলটি করেছে। তো বুঝতেই পারছেন যে বিষয়টা কতখানি একটা সেন্টিমেন্টাল বিষয়। যে একটা মানুষ যে মেয়েটা ছোট্ট থেকে এত কিছু সহ্য করেছে সে নিজে কিন্তু আজকের ঘটনাটা আমাদের এই চ্যানেলে ভূত ভগবানের জন্য লিখে পাঠিয়েছে। এবার শুনুন। এরপরে শুনলে বুঝতে পারবেন যে এতদিন অবধি ১০ টা বছর মেয়েটির জীবন একরকম কাটলো। খুব আনন্দে কেটেছে। ও সবার সাথে খুব মিলে ঘুলে ভালো করেই থাকতো। এবার এই ১০ বছরের মধ্যে আ ওর যে মামাবাড়ি ছিল, বাচ্চাটার যে মামাবাড়ি, সে মামাবাড়ির লোকেরা খুব মানে আরকি কমই আরকি যোগাযোগ রেখেছিল। মানে ১ম দিকে তো কোনো নাম্বার-টাম্বার কিছুই ছিল না। তো এরপরে মানে পরবর্তী সময়ে আরকি ওর ঠাকুমা কিছু কারণের জন্য ওর সেই যে মামাবাড়ি সেখানে যোগাযোগ করেছিল। এবং সেখান থেকে ওর মামারাদেরও অবস্থা খুবই খারাপ ছিল। তারাও তো আর দায়িত্ব নিতে পারেনি। তো তারাও সেভাবে যে খুব যোগাযোগ রাখতো তা নয়। ওই বছরে হয়তো ২-৩ বার ফোন করতেন। এবারে মানে যখন বাচ্চাটা আরো ১০ বছর আরো ওখানে কাটিয়ে ফেলল, যখন ১৩ বছর বয়স, হঠাৎ করেই ওর
এক মামা ফোন করে এদের, ওর ঠাকুমাকে আর কি ফোন করে এবং ফোন করে বলে যে বাচ্চাটার যে মা, ওর যে জন্মদাত্রী মা, সে নাকি ফিরে এসেছে এবং সে মেয়ের জন্য খুব কান্নাকাটি করছে। এবার এই যে ১০টা বছর, মানে এই যে মেয়েটাকে ছেড়ে ওর মা চলে গেছিল মাত্র যখন ওর বয়স ১.৫ বছর, তারপর থেকে কিন্তু মেয়েটার সাথে আর কোনোদিনই তার মায়ের যোগাযোগ হয়নি। মেয়েটার মা কিন্তু কখনো দেখতেও আসেনি, জানতেও আসেনি যে সেই মেয়ে কোথায় আছে, কি করছে। এবং ইভেন ওই ভদ্রমহিলা, সে যে গুজরাট পালিয়ে গেছিল তার সেই প্রেমিককে বিয়ে করে, সে কিন্তু আর তার বাপের বাড়িতেও কোনো যোগাযোগ রাখেনি। হঠাৎ করে এত বছর পরে সে নাকি তার বাপের বাড়িতে যোগাযোগ করেছে এবং সেই মামা এবং বাচ্চা মেয়েটি কিন্তু উনি যেটা লিখেছে যে আমি কোনোদিন আমার মামাদের সাথে সেভাবে কথা বলিনি, কারণ আমি বুঝতেই পারতাম না যে মানে আমি কি বলবো। আর আমার ঠাকুমা আমাকে প্রথম থেকেই সবটা বলেছে, মানে সবটা জেনেই আমি বড় হয়েছি। হ্যাঁ, এভাবে হয়তো বলেনি, হয়তো খারাপভাবে বলেনি। পরবর্তীতে আমি যখন আরেকটু বড় হই তখন আমি বিষয়টা আরো স্পষ্ট করে বুঝতে পারি। কিন্তু আমি ছোট থেকে এটাই জেনে বড় হয়েছি যে আমার মা-বাবা কেউ আমার দায়িত্ব নেয়নি। ১ম এ মারা গেছে সেটাই শুনেছিল, যেহেতু সবাইকে এটাই বলা হতো। তো পরবর্তী সময় ওর ঠাকুমা কিন্তু ওকে সত্যি কথাই বলেছে। তো ওর কখনো না ওর মামাদের সাথে কথা বলার কোনো ইচ্ছেও হয়নি। ওর ওখানেই বন্ধু-বান্ধব হয়ে গেছিল। ওইখানে যে আরো যে ২ জন কাজ করত তাদেরকেই ও নিজের আত্মীয় ভাবত, যে বাড়িতে ওরা থাকতো মালিকদের, সেই মালিকদেরকেও আপন ভাবত এবং মালিকরাও ওর সাথে খুব ভালো ব্যবহার করত। এইবারে যেটা হলো, হঠাৎ করেই কিন্তু ওই ওই মামা আর কি জানায় যে ওর মা নাকি মেয়েকে দেখতে চাইছে। এবার ওর ঠাকুমা তো ব্যাপারটা যখন শোনে, শোনার পরে বলছে যে এটা তো সম্ভব নয়। এত কষ্ট করে আমি মেয়েকে এতদূর অব্দি বড় করলাম। আর আমি এখানে কাজ করি, আমার এত বয়স হয়ে গেছে তবুও আমি এখানে কাজ করি, ভালোবেসেই কাজ করি। আমি এখন আমার নাতনিকে কোথাও ছাড়বো না। এবার ওই যে বললাম যে এই বাড়িতে যখন কাজে ঢুকেছিল তখন তো উনি এটা বলেছিল যে ওনার ছেলে, ছেলের বউ দুজনেই মারা গেছে। তারপরে এই বাড়িতে থাকতে যখন এদের সাথে একটা খুব নিবিড় সম্পর্ক হয়ে গেছে, তখন কিন্তু ওর ঠাকুমা সব কথা এদেরকে খুলে বলেছিল যে কেন উনি কোন পরিস্থিতিতে উনি এই কথা বলেছিলেন যে ওনার ছেলে, ছেলের বউ মারা গেছে। তো এনারাও সমস্ত কথাটা শোনে। শোনার পরে ওরাও খুব ব্যথিত হয়। ওরাও বলে যে, "আপনি খুব ভুল কিছু বলেননি। যারা বেঁচে থেকেও মরে আছে তাদেরকে আর কি পরিচয় দেবে?" তো তারাও বুঝতে পারে যে একজন মা কোন জায়গা থেকে এই কথাগুলো বলতে পারে। তো এই যে ওর মামা ফোন করে মেয়েটার মায়ের কথা জানায়। তো ওর ঠাকুমা পরিষ্কার বলে দেয় যে, "না, আমি আমার নাতনিকে কোথাও পাঠাবো না, কারো সাথে দেখা করতেও দেব না। ওর যদি এত ইচ্ছে থাকতো তাহলে ও ১.৫ মাস ১.৫ বছরের একটা ছোট্ট শিশুকে এভাবে ছেড়ে চলে যেত না।" এবার এদিকে আরো ১ টা বছর কেটে গেল। মেয়েটার তখন ১৪ বছর বয়স। ওর ঠাকুমার কিন্তু খুব শরীর খারাপ হলো। বুঝতেই পারছেন এত বয়স্ক মানুষ। মাঝখানেও ২-৩ বার শরীর খারাপ হয়েছে। কিন্তু এবারে শরীর খারাপটা আরো বড় আকারে। এবার সত্যি বলতে কি ওর ঠাকুমা না ওইখানে থাকতে এবার খুব ইতস্তত বোধ করতে লাগলো। কারণ উনি এখানে কাজ করে। তো ওরা এমনিতেও অনেক কিছুর দায়িত্ব নিয়েছে, ওর পড়াশুনোর দায়িত্ব নিয়েছে বাচ্চাটার। তারপর উনি ভাবলেন যে আমি যদি কাজই করতে না পারি, এখানে এই বাড়িতে এই মালিকদের উপরে বসে কদিন খাবো? এটা তো ঠিক না। তো উনি না মানে উনার নাতনিকে তখন থেকেই বলা শুরু করে যে, "মা, আমি তো সারা জীবন থাকবো না। আমার খুব শরীরটা খারাপ। আর সত্যি বলতে কি আমি যদি কাজ করতে না পারি, আমি এই বাড়িতে বোঝা হয়ে থাকতে চাই না। তো তুই তো এখনো অতটাও বড় হসনি যে তোকে আমি বিয়ে দেওয়ার চিন্তা করব বা কিছু। তো একটা কাজ কর। তুই আ যদি চাস তাহলে তোর পড়াশোনাটাকে তোর পিসির বাড়ি, মানে উনার যে মেয়ে ছিল বলছে তুই তোর পিসির বাড়িতে আ মানে শেষ করতে পারিস। তো তারপরে তোকে কিন্তু আমি তোর জন্য যা টাকা-পয়সা রেখে গেছি সেটাতে কিন্তু তোর একার থাকা খাওয়া কিছু বছর হয়ে যাবে। মানে আমি যা সঞ্চয় করেছি তাতে তুই বেশ অনেকদিন তোর থাকা খাওয়া, তুই যদি আরো পড়াশোনা করতে চাস সেসব করতে পারিস। কিন্তু সেক্ষেত্রে তোকে হস্টেলে থেকে পড়াশোনা করতে হবে এরকম। এবার যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন, তার কাছে তার ঠাকুমা মানে শুধু ঠাকুমা নয়, তার কাছে তার ঠাকুমা, তার মা, তার বাবা, তার পুরো জগৎটা। এবার সে যখন এই কথাগুলো শোনে ঠাকুমার মুখে, সে ১ম এ বলে যে, "ধুর ঠাকুমা, তুমি তো এর আগেও অসুস্থ হয়েছো। তুমি কি অসুস্থ হওনি? তুমি তো ভালো হয়ে গেছো। তুমি এবারও ভালো হয়ে যাবে।" এবার ওর ঠাকুমা না মানে বুঝতে পেরেছিলেন যে এবার হয়তো আমার শেষ সময় আসছে। কারণ আমারও অনেক বয়স হয়েছে।
উনি তখন বলে যে, "না রে মা, আমি এর আগেও অসুস্থ হয়েছি এটা ঠিক কথা। কিন্তু এই অসুস্থতাটা কিন্তু অনেক বেশি প্রগাঢ়। আমি আর ডাক্তার বুদ্ধি করব না। এরা আমার জন্য অনেক করেছে, তোর জন্যও অনেক করেছে। আমি চাই এরপরে তোর যে পড়াশোনাটা আছে", তখন ওর 14 বছর বয়স। এবার কলেজে না ভর্তি হওয়া অব্দি তার হস্টেলে যাওয়া যাবে না। তো তখন বলল যে, "আমি তোকে কোথায় রাখবো? তো আমি তোর পিসির সাথে ফোনে কথা বলেছি। তো তোর পিসি তোকে রাখবে। তুই পড়াশোনাটা শেষ কর, কলেজে ভর্তি হবি এবং তুই এমন কলেজে ভর্তি হবি যে কলেজে হস্টেল আছে। তুই হস্টেলে থেকে পড়াশোনা করবি।" তো উনি না বিশ্বাসই করছে না। হেসে উড়িয়ে দিচ্ছে। কখনো বলছে, "ধুর ঠাকুমা, তুমি কেন এরকম কথা বলছো?" কিন্তু ঠাকুমা না ওর হাত দুটো চেপে ধরে বলে যে, "না রে মা, আমি আমি এমনি, এমনি কথাগুলো বলছি না। আমি জানি আমি আর বেশি দিন নেই। তোকে এবার তোর ব্যাপারটা আমাকে বুঝিয়ে নিতে হবে। তোর ব্যাপারটা তোকেও বুঝতে হবে।" এবার এই সময় থেকে ওর যে মা, বাচ্চাটির যে মা, সে আবার ফোন করা শুরু করল। এবার সে যখন ফোন করে ওর ঠাকুমাকে, ফোন নাম্বারটা ওর মামার থেকেই নিয়েছিল। সে বারবার করে ওর ঠাকুমাকে বলে যে, "আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই।" তো ঠাকুমা বলছে যে, "তুমি তো সেই অধিকার বহু বছর আগেই হারিয়েছ। যখন তুমি তোমার ১.৫ বছরের শিশুকন্যাকে ফেলে রেখে চলে যেতে পারলে, তুমি এখন মেয়েকে কেন দেখতে চাইছো?" বলছে, "না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনার ছেলেও তো আমার নেশা ভান করে আসতো, অশান্তি করত। তাই এসবে অতিষ্ঠ হয়ে আমি চলে গেছিলাম।" তখন বলছে যে, "সেটা যাই হোক না কেন, তুমি বাচ্চাটাকে কি করে ফেলে গেলে? আমার ছেলে না হয় ভালো না, আমি মেনে নিলাম। কিন্তু তুমি বাচ্চাটাকে এভাবে তো ফেলে গেলে এবং তুমি তারপরে তার খোঁজ পর্যন্ত করোনি। তোমার সাথে যখন যোগাযোগ করা হয়েছিল তুমি বলেছিলে নিজে যে তুমি ওই মেয়ের কোনো দায়িত্ব নেবে না। তাহলে তুমি এখন কেন এসেছো?" এবার এরকম করে অনেকবার বলে। তো বলার পরে ওর ঠাকুমাকে অনেক হাতে পায়ে ধরে। ধরার পরে বলে যে, "আমি একবার মেয়েটাকে একবার দেখতে চাই।" তো ওই বাচ্চাটার যে মা, সে কিন্তু সে যাকে বিয়ে করেছিল তার সাথে কিন্তু তার খুব বেশি দিন সংসার হয়নি। হুম? তো তার সাথেও আরকি ছাড়াছাড়ি হয়ে যায়। তো তার সাথে ছাড়াছাড়ি হওয়ার পরে সেই মহিলা আবার আরেকজনকে বিয়ে করেছিলেন। ভাবুন বিষয়টা। তো তাকে বিয়ে করেছে এবং তার সাথে বিয়ে করেই উনি আবার আ এই কলকাতার সংলগ্ন এলাকাতে বসবাস করছে। তো ওনার তখন মনে হয়েছে যে এখানে যখন থাকছি তাহলে মেয়ের সাথে যোগাযোগ করা যাক। এবার উনার ঠাকুমা তখন অনেকবার করে যখন রিকোয়েস্ট করেছে, তো উনার ঠাকুমা বলে যে, "ঠিক আছে, আমি তাহলে তোমার সাথে মেয়ের একবার আলাপ করিয়ে দেব। কিন্তু আমি জানি না ও তোমাকে আদৌ মেনে নিতে পারবে কিনা। কারণ এত বছর পরে তুমি হঠাৎ করে উদয় হচ্ছ। তো এবারে কি করবে?" তো ওখান থেকেই আরকি একটু সামনে একটা জায়গা ছিল। ওই বাড়িটা তো খুব অভিজাত বাড়ি। ওইসব বাড়িতে তো আর এরকম বাইরের লোককে তো আর উনি ডাকতে পারে না। তো ওখান থেকেই সামনে একটা জায়গা ছিল। সেখানে উনি বলেন যে, "ঠিক আছে, তুমি অমুক সময় অমুক দিন আসো। আমি নাতনিকে নিয়ে যাবো। দেখো আমার শরীর তো ভালো না। বেশিক্ষণের জন্য কিন্তু আমি নিয়ে যেতে পারব না।" তো ওর মা বলে যে, "আমি ওকে এক ঝলক দেখবো, দেখেই চলে আসবো। ওর জন্য আমি অনেক কিছু কিনেছি।" সব বলে-টলে। এবার ওর ঠাকুমা যখন মেয়েটাকে বলে যে, "তোমার মা তোমার সাথে দেখা করতে আসছে।" তো মেয়েটা না খুব অবাক হয়ে যায়। যে মা আমার সাথে দেখা করতে আসছে? কেন দেখা করতে আসছে? আমি যতদূর জানি আমি আমার মা আমাকে অনেক বছর আগে আমি যখন খুব ছোট ছিলাম আমাকে ছেড়ে চলে গেছিল। আর আমি তো জন্ম থেকে বা যখন থেকে আমি বুঝতে শিখেছি আমি তো তোমাকেই দেখেছি। ফলে আমি কারো সাথে দেখা করব না। মেয়ে একদম পরিষ্কার বলে দেয় যে আমি দেখা করব না। তো ঠাকুমা তখন একটু বোঝায় যে, "দেখ আমি বলে ফেলেছি, তুই একটু দেখা করে নে, আ অসুবিধে কি আছে?" তো তখন ও বলে যে, "ঠিক আছে, তুমি যখন বলছো আমি দেখা করছি, কিন্তু তুমি আমাকে এর থেকে বেশি কিছু কিন্তু বলবে না।" এবার যাই হোক গেছে। এবার গিয়ে আ ওখানে ওর মায়ের সাথে দেখা হয়েছে মেয়েটির। এবার মেয়েটি যিনি আরকি ঘটনাটা থেকে সেই মেয়েই তো এই মেয়ে। তো সে লিখেছে যে, "আমার সাথে যখন আমার মায়ের দেখা হলো, আমি উম ঠাকুমাকে কিছু বলিনি। কিন্তু আমি খুব এক্সাইটেড ছিলাম মনে, মনে। আমি ভাবছিলাম যে আমার সাথে আমার মায়ের দেখা হবে। মা যাই করে থাকুক আমার সাথে।" আর তখন উনার বয়স আরো কম। তো উনি তো আর অত বোঝে না। উনি খালি মনে, মনে ভাবছিল যে মায়ের সাথে দেখা হবে। মা হয়তো আমাকে খুব আদর করবে। আমিও হয়তো মাকে গিয়ে জড়িয়ে ধরবো। একটা ভালোবাসা, একটা বন্ডিং যেটা সেটা তো মনে, মনে আশা করে। কিন্তু উনি এখানে লিখেছেন যে, "আমি যখন আমার মাকে ১ম দেখলাম, আ আমি খুব নিজে অবাক হয়ে গেলাম যে আমার কিছুই মনে হলো না। আমার মনে হলো আমি একটা ৮-৫ টা মানুষকে দেখছি। আমার তাকে দেখে কোনো এক্সাইটমেন্ট হলো না। তাকে দেখে আমার কোনো আনন্দ হলো না। এবং আমার সত্যি বলতে কি ভিতরে খুব অস্বস্তি হচ্ছিল। আমি তখন অনেকটা ছোট, মাত্র ১৪ বছর বয়স।
কিন্তু আমার খুব মনে মনে অস্বস্তি হয় এবং আমি ঠাকুমাকে কিছুক্ষণ পরেই বলি যে ঠাকুমা চলো বাড়ি চলো, এবং আমরা বাড়ি চলে আসি। আমার মা আমাকে একটা হাতে প্যাকেট ছিল, প্লাস্টিকের প্যাকেট দেয়, ওখানে নাকি ওর জন্য জামা কাপড় জিনিসপত্র ছিল। যে আমার একদম নেয়ার ইচ্ছে ছিল না, কিন্তু যাই হোক ঠাকুমা বলল যে নিয়ে নে। তো নিয়ে আমি বাড়ি চলে আসি এবং আসার পরে আমার একবার ইচ্ছেও করছিল না যে আমি প্যাকেটটা খুলে দেখি, এবং আমার মনে হচ্ছিল যে যাই হোক আমি এখানেই থেকে যেতে চাই এবং এখান থেকেই আমি কলেজ যাব, পড়াশুনো করব, বা যদি হোস্টেলেও থাকতে হয় আমি এখান থেকেই যাব। কিন্তু ভাগ্য যাকে বলে, ভগবান শ্রীকৃষ্ণ হয়তো ওনার জন্য অন্য কোনো কিছু ভেবে রেখেছিল। এবার ঘটনাটা যেটা ঘটলো, যে ঠিক এই ঘটনার ৭-৮ দিন পরে ওর ঠাকুমা খুব অসুস্থ হয়ে পড়ে এবং খুব সিরিয়াস কন্ডিশন হয়ে যায়। এবারে এত বছর এই বাড়িতে কত নিষ্ঠার সাথে উনি ভোগ রান্না করেছেন। এছাড়াও আরো টুকটাক এদের সাংসারিক কাজকর্মে সাহায্য করতেন। তো এরাও খুব ভালো ছিল। তো এরা তখন এনাকে হাসপাতালে ভর্তি করে এবং যা ট্রিটমেন্ট করা দরকার সবটাই করে। বাট আনফরচুনেটলি উনাকে কিন্তু বাঁচানো যায় না। উনি মারা যান। এবার ওর ঠাকুমার মারা যাওয়াটা ওর কাছে এতটাই অকস্মাৎ ব্যাপার ছিল, মানে ঠাকুমা ওকে বারবার বলছিল যে, "আমি হয়তো বেশিদিন বাঁচবো না। আমারও তো বয়স হয়েছে। আমার পরে তোর কি হবে?" এরকম অনেক কথা বলত। কিন্তু উনি ভদ্রমহিলা যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন, তিনি জানিয়েছেন যে ঠাকুমা আমাকে এত কথা বললেও আমি কোনোদিন না কথাগুলোকে সিরিয়াসলি নিইনি। আমার খালি মনে হতো যে এটা হওয়া সম্ভব নয়। মানে আমি বেঁচে থাকবো আর আমার ঠাকুমা বেঁচে থাকবে না, বা আমার জীবন আমার ঠাকুমা ছাড়া চলবে, এটা আমি ওই বয়সে ১৪ ১৪.৫ বছর বয়সে আমি ভাবতেই পারিনি। আমি বুঝতেই পারিনি যে সত্যিও এরকম কোনো দিন আমার জীবনে আসতে পারে। এবং যখন আমার সামনে ডাক্তারবাবু বলছেন যে উনি মারা গেছেন, আমি ছোট ছিলাম, কিন্তু আমি মানে একটু অন্য রকমের ছিলাম। আমি মুখের উপর ডাক্তারবাবুকে বলে দিই যে, "আপনি কেমন ডাক্তার? আমার ঠাকুমা বেঁচে আছে, আপনি তাকে মারা গেছে বলে দিচ্ছেন?" এবং সেটা শুনে নাকি ডাক্তারবাবু হেসেছিলেন, মৃদু হেসেছিলেন এবং ওখানে আর উনাকে কিছু বলেনি। তো তারপরে মানে এই মেয়েটি এতটাই অসহায় হয়ে যায়, এতটাই পাগল হয়ে যায়, সে ওই হাসপাতালে সমস্ত ডাক্তারবাবু, সমস্ত নার্স সবাইকে জিজ্ঞেস করে ডেকে বলছিল যে, "তোমরা একটু দেখে দাও না গো, আমার ঠাকুমা বেঁচে আছে মনে হয়। তোমরা একটু দেখে দাও না গো, দেখো বেঁচে আছে, ঠিক বেঁচে আছে।" এরকম করে নাকি বলছিল। এবং মানে উনার ঠাকুমার ওই যে বেডে ওইভাবে শায়িত অবস্থায় ছিল, উনি মারা গেছিলেন। মানে এটা না উনার কাছে একটা বিশাল শক ছিল। এবং ওই যে বললাম ওখানে শুধু ডাক্তার, নার্স নয়, ওখানে আরো যারা এমনি স্টাফ ছিল তাদেরকেও ধরে নাকি বাচ্চা মেয়েটা, মানে এই ১৪ ১৪.৫ বছরের মেয়েটি সবাইকে ধরে বলছিল যে, "আপনারা একটু আমার ঠাকুমাকে পরীক্ষা করুন না। দেখুন প্রাণ আছে, বেঁচে যাবে। বলুন না বেঁচে যাবে কিনা।" এরকম করে বলে। এবং ওই যে বললাম ওই সময় ওর সামনে আর কেউ ছিল না। এই মানে যে বাড়িতে আরকি ওরা থাকতো সেই বাড়ির যে আরো যে ২ জন কাজের লোক ছিল তারা ছিল, আর কেউ ছিল না। এরপরে ওনার যে বডি তাকে তার অন্য কোথাও নিয়ে আসার নেই, তার ছেলেকেও খবর দেওয়ার কোনো কিছু কারণ ওনার ছেলে মানে এই মেয়েটির যে বাবা তার সাথে কিন্তু কোনো যোগাযোগই ছিল না। সেই ছেলেও কোনোদিন যোগাযোগ করেনি। এনার মায়েরও আর যোগাযোগ করার তো কোনো রাস্তাই ছিল না। ফলে ওখান থেকেই কিন্তু সোজা দাহ করা হয় এবং তার এই সমস্ত কাজকর্ম কিন্তু সব কিন্তু এই বাচ্চা মেয়েটাই করে। তো এটা ওর কাছে এতটা শকিং ছিল যে মানে জাস্ট ভাবা যায় না। এবার ওর ঠাকুমা ওকে একবার বলেছিল যে, "দেখ আমার যদি কিছু হয়ে যায় না, তুই কিন্তু ভালো থাকবি এবং এই বাড়িতে আমি যে কাজটা করি, তুই হয়তো আমার মতো এত কাজ করতে পারবি না। কিন্তু তুই এই বাড়িতেই থেকে যাওয়ার চেষ্টা করবি। যতদিন না তোর পড়াশুনো হচ্ছে বা যতদিন না তুই কলেজে যাচ্ছিস।" এবার ও আর কোথায় যাবে? ওর তো আর যাওয়ার কোনো জায়গা নেই। এবং তখন ও ওই বাড়িতে, যে বাড়িতে আরকি কাজ করত, সেই বাড়িতেই বলে যে, "আমার ঠাকুমা যে রান্নার কাজটা করত, ভোগ রান্না, সেটা আমি করব। হ্যাঁ, আমি হয়তো অতটা করতে পারব না। কিন্তু আমি তো ঠাকুমার কাছ থেকে অনেক রান্নাই শিখেছি, তা আমি করব।" তো তখন ওরা বলে যে, "ঠিক আছে, তুমি যদি যতটা পারো করবে, আমরা একটা অন্য লোক রাখবো। আর তুমি এখানে তোমার পড়াশুনো শেষ হওয়া অব্দি এই বাড়িতে থাকতে পারো।" ওরা খুবই ভালো ফ্যামিলি ছিল। তো ওরা আর ওকে তাড়ায়নি। বলে যে, "ঠিক আছে, তুমি এখানে থাকতে পারো।" এবার বাচ্চা মেয়েটা ছোট থেকে যাকে দেখেছে, যে সেই ঠাকুমাকে আরকি দেখে সে বড় হয়েছে, সে এটা শিখেছে যে মান-সম্মান, আত্মসম্মান বোধ মানুষের থাকা উচিত। সে বড়লোক হোক, গরিব হোক, যাই হোক না কেন। আর ওর ঠাকুমা ওকে বলত যে, "কখনো না মানে বিনা পয়সায় খাবে না। তুমি শ্রম না করে কেউ যদি তোমাকে টাকা দেয় সেটা তুমি নেবে না।"
তো ওর না মাথার মধ্যে খালি সেইটা ঘুরতো যে আমি তো এখানে পুরোপুরি কাজ করতে পারছি না, কিন্তু ওরা প্রত্যেক মাসে ওর ঠাকুমাকে যে মাইনেটা দিত সেই মাইনেটাই কিন্তু দিত। ও অত কাজ করতে পারতো না, কারণ ওর পড়াশুনো ছিল, কিন্তু ওর আর কি সেই টাকাটাই প্রত্যেক মাসে দিত। তো ওর একবার মনে হলো যে না, এটা ঠিক না, এভাবে আমি তো কিছুই সেভাবে কাজকর্ম করছি না, ঠাকুমা কত কিছু করতো, আমি তো কিছুই করতে পারছি না। এর মধ্যে যেটা হলো, বাচ্চাটির মা আবার ওর সাথে যোগাযোগ করে। এবার ও সেই সময়টা খুব ভালনারেবল কন্ডিশনে ছিল। তো ওর একবার মনে হলো যে আমি এই বাড়িতে আছি, সেভাবে কাজকর্ম করছি না, আর এরা আমাকে দয়া করে রেখেছে, কিন্তু এভাবে কতদিন চলবে? আমার কলেজে যেতে তো এখনো দেরি আছে। এখনো মানে ওর ১৫ বছরও মাধ্যমিক দেবে, তারপরে ১৭ বছর উচ্চ মাধ্যমিক দেবে, তারপর তো কলেজে যাবে। তো ওর মনে হলো যে না, মা যখন এত বারবার বলছে, তখন ওর মা আর কি ওকে ফোন করে বারবারই আর কি ফোন করতো, এবং ফোন করে বলতো যে তুই আমার কাছে চলে আয়। এখন তো ওই বাড়িতে তো তোর ঠাকুমাও নেই, তুই একা একা কি করবি, তুই আমার কাছে চলে আয়। এবার ও ভাবলো যে এটাও ঠিক। এবার ওর না মন থেকে একদমই কিন্তু ইচ্ছে ছিল না যে ওর ঠাকুমার মানে ওর ঠাকুমা যেমন ওকে বলেছিল বা বুঝিয়েছিল, ওর এটাও ইচ্ছে ছিল না যে এই বাড়িতে আমি থেকে যাই, আমি তো সেভাবে কাজ করছি না, তাও এই বাড়িতে থেকে যাই। আবার ওর এটাও ইচ্ছে ছিল না যে ওর মায়ের কাছে চলে যাক, কারণ ওর মাকে ছোটবেলা থেকে দেখেইনি, জানেই না। ওর মা ওর কাছে একটা সম্পূর্ণ মানে অচেনা লোক। তো তার সাথে গিয়েও কি করে থাকবে? তার মধ্যে ওর মা মানে যাকে বিয়ে করেছে সে তো ওর নিজের বাবাও নয়। তো সবকিছু মিলিয়ে না ও একটা খুব দোলাচলের মধ্যে ছিল। তো এর মধ্যে ওর মনে হলো যে না, এই বাড়িতে তো অনেক বছর থাকলাম, এরা আমাদের জন্য অনেক করেছে। আমি না হয় বেশি তো বছর না, আর তো ২ বছরের ব্যাপার, আমি ২ বছর বরং মায়ের কাছেই চলে যাই। আর বাচ্চাটাকে ওর মা বারবার ফোন করত, তো ওই ডিসিশনটা নিয়ে নেয়। এবার উনি যেটা ইমেলে লিখেছেন, আমি ওই বয়সে আমি তো অত বুঝতাম না। বাচ্চা মেয়ে ছিলাম। মা বারবার ফোন করতো। ফোনে খুব ভালো কথা বলতো, আদর করতো, মিষ্টি কথা বলতো। আমারও মনে হতো যে ছোটবেলা থেকে মায়ের যে আদর, সব স্কুলে ছেলেমেয়েদেরকে দেখতাম যে মায়েরা নিতে আসে। মায়েরা আদর করছে, এই করছে, ওই করছে। আমার কাছে সবকিছুই ঠাকুমা ছিল। কিন্তু এই ঠাকুমা চলে যাওয়ার পরে আমি একটা এতটা শকে চলে যাই, মানে আমার যেন মনে হলো আমার প্রাণটাই বেরিয়ে গেছে। একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। এবং ওই সময় যে আমার মা আমাকে রোজ ফোন করতো, আমার যেন মনে হলো যে না, মায়ের কাছে গেলে হয়তো আমি সেই ভালোবাসা, সেই কেয়ার, সেই ব্যাপারটা আমি পাবো। মানে তখন আমার জন্য হয়তো কিছু করতে হতো না, কিন্তু ওই যে ভালোবেসে নাম ধরে ডাকাটা, মাথায় একটু হাত বোলানো, এটা আমি হয়তো পাবো। এবং এই ডিসিশনটা উনি ওনার জীবনে উনি লিখেছেন যে আমার সবথেকে ভুল এবং সবথেকে খারাপ ডিসিশন ছিল। কারণ উনি লিখেছেন যে আমি যে বাড়িতে ছিলাম, ওরা এত ভালো মানুষ, আমি যদি ওখানে কলেজ পর্যন্তও পড়াশুনো করতাম, ওরা আমাকে হয়তো কিছু বলত না। আর আমি খেতে আমার খাওয়া পড়া সমস্তটাই ওই বাড়ি থেকেই হতো। ফলে আমি যদি ওদেরকে বলতাম যে তোমাদের আমাকে মাইনে দেওয়ারও দরকার নেই, কারণ আমার ঠাকুমা মানে কোনো খরচাপাতি তো সেরকম করতো না। আর ওরা প্রত্যেক মাসে ঠাকুমার যে মাইনেটা সেটা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিত। এবং ঠাকুমা আমাকে এটাও বলেছিল যে এই পরিমাণ টাকা ঠাকুমা জমিয়ে রেখেছে, যাতে হয়তো আমার পড়াশুনো, আমার থাকা খাওয়াটা হয়ে যাবে। কিন্তু তবুও তখন বাচ্চা, অতটা আর বোধ বুদ্ধি নেই। ও ঠিক করলে এবং ওই বাড়িতে বলে দেয় যে আমি আমার মায়ের কাছে ফিরে যাচ্ছি। তো ওই সময়ে দাঁড়িয়ে কিন্তু ওই বাড়ির যিনি ভদ্রমহিলা ছিলেন, মানে বাড়ির যিনি মালকিন ছিলেন, তিনি কিন্তু ওকে একবার বলে যে তুমি যে যাওয়ার সিদ্ধান্ত নিলে, তুমি ওখানে গেলে ভালো থাকবে তো? তোমার কিন্তু এখানে কোনো অসুবিধে হতো না। তুমি যেমন পড়াশুনো করছো করতে, তুমি যেটুকু পারো কাজ করো, না করলে না করো, আমরা তোমাকে তাড়াবো না। তো ওর তখন মনে হলো যে না, মায়ের কাছে যাই। একটা শূন্যতা তো থেকেই যায়। তো ওকে বলেও যে তুমি যদি না যেতে চাও, তাহলেই আমার মনে হয় তোমার এটা তোমার জন্য মঙ্গল হবে। কিন্তু ওর তখন বয়স কম। ও ভাবলো যে না, মায়ের কাছে যাই, খারাপ কি? এবং এই ডিসিশনটাই কিন্তু ওর জীবনের একটা খুব বাজে ডিসিশন ছিল। এবার বাজে ডিসিশন কেন বলছি সেটা এবার আপনারা শুনবেন। এবং আপনারা শুনলেও বুঝতে পারবেন যে মানুষ কত রকমের খারাপ হয়। তো মেয়েটি মাধ্যমিক পরীক্ষা দেয় এবং তারপরে মেয়েটি তার মায়ের কাছে চলে যায় এবং ওখানে ওর যা জিনিসপত্র ছিল সবটুকুই নিয়ে চলে যায়। মাধ্যমিকের রেজাল্ট বেরোয়, ও খুব ভালো রেজাল্ট করে এবং ওর মা যেখানে আর কি ওকে নিয়ে রেখেছিল সেখানেরই কাছাকাছি একটি স্কুলে ও সায়েন্স নিয়ে ভর্তি হয়। প্রথম যখন ওর মায়ের কাছে যায় সবকিছু কিন্তু খুব ভালো ছিল। ওর মা ওর সাথে ভীষণ ভালো ব্যবহার করতো।
ওর মায়ের যিনি হাসবেন্ড ছিল সেও কিন্তু ওর সাথে ভালো ব্যবহার করতো। ওকে বলেছিল যে, "তুই যা পড়াশোনা করার হয় তুই কর। সবকিছু খুব ভালো করে হয়।" মানে ওকে বোঝানোর চেষ্টা করে যে আমরা নতুন করে একটা অ্যাজ ফ্যামিলি আমরা থাকা শুরু করি। এবং ওই ভদ্রলোক যাকে আরকি ওর মা বিয়ে করেছিল ৩য় বার, তো সেই ভদ্রলোক বলে যে, "আমি কিন্তু তোমার বাবার মতো। তুমি আমার কাছে আবদার করবে। তুমি আমার কাছে যেরকম তোমার বাবা থাকলে তুমি যেরকম যা করতে সবকিছুই তুমি আমার সামনে মেয়ের মতোই করে তুমি আমার কাছে থাকবে। আবদার করবে। আমাকে যদি বলো যে, 'এটা নিয়ে এসে দাও, আমি তোমাকে দেব।' সবকিছু খুব ভালো।" এবার ১ম ২ মাস ওর কিন্তু খুব ভালো কাটে। এবং ওর না তখন মনে, মনে একটা কোথাও চিন্তাভাবনা আসে যে আমার মা তো খুবই ভালো। আর ওর মা না ওকে খালি বলত যে, "তোর বাবা খুব ভালো লোক ছিল না, আমাকে মারধর করত, নেশাভান করে আসতো। একটা মেয়ে কোথায় যাবে?" তো এরকম করে ওকে এমন করে আরকি বেশ কিছু কথা বলে, যে কথাগুলো না ওর বিশ্বাস করে নেয়। পুরোটাই ও বিশ্বাস করে নেয়। এবং ইন দ্য মিন টাইম ওর কাছে একটা খবর আসে যে ওর যে বাবা, ওর যে জন্মদাতা যিনি বাবা, সে তো নেশাভান করতে বা সে নেশাভান করতে, করতে তার লিভার খুব খারাপ হয়ে যায় এবং তার ফলে উনি মারা গেছেন। তো এটা শুনে ওর একটা কোথাও খারাপ লাগে। কোথাও তো একটা সন্তান তো তার তো একটা খারাপ লাগবেই। তো সেই জায়গাতেও ওর আরো বেশি ওই পরিবারটাকে আঁকড়ে ধরে। ওর মাকে, ওর মা যাকে বিয়ে করেছেন তাকেও কিন্তু আস্তে, আস্তে বাবার যে মান-মর্যাদা, যে ভালোবাসা সেটাও অ্যাকচুয়ালি দিতে শুরু করে। এবার ওর পড়াশুনো চলছে। এবার ওই যে বলেছিলাম যে ওর নামে মানে ওর যে ঠাকুমা সে সমস্ত অ্যাকাউন্টগুলো জয়েন্ট অ্যাকাউন্ট করেছিল এবং ওর নামে বেশ কিছু টাকা রেখেছিল। এবার একদিন হঠাৎ করেই ওর মা বলে যে, "আচ্ছা, তোর কাছে তো ঠাকুমার টাকা-পয়সা আছে। তো তোর বাবার কাজকর্ম" মানে বাবা বলতে আরকি ওই ভদ্রলোকের কথা বলছে যে, "কাজকর্ম একটু খারাপ চলছে। তা তুই কি ব্যাংক থেকে কিছু টাকা তুলে দিতে পারবি?" তো ওর তো বাচ্চা মেয়ে ক্লাস 11 এ পড়ে, কতই বা বুদ্ধি-শুদ্ধি। ও বলে, "হ্যাঁ, তুলে দিতে পারবো, কেন দেব না?" আর ওর মাকে কিন্তু আস্তে, আস্তে ভালোবেসে ফেলেছিল। তো ওর কিছু টাকা তুলে দেয় এবং ওকে বলে, "খুব ভালো করলি মা, এই টাকাটার খুব দরকার ছিল। আমিও তো যেখানে কাজ করি সেখানে অর্ধেক দিন কাজ বন্ধ যাচ্ছে।" এবার এই যে ও টাকা দেয়া শুরু করলো, এটা না মানে ১ম এ মাঝে মধ্যে হচ্ছিল। মানে মাসে হয়তো ১ বার ২ বার ওকে বলত টাকা তুলে দিতে। এবার এটা প্রত্যেক মাসে এবং সেটা বেশ একটা ভালো রকমের অ্যামাউন্টের টাকা ওর মা ওকে ওর থেকে চাইতে লাগলো। এবং ওকে বলল যে, "তোর পড়াশোনার ক্ষেত্রেও তো খরচাপাতি আছে। আর ও সায়েন্স নিয়ে পড়তো, তো প্রাইভেট টিউশন নিত। তার একটা খরচা আছে।" এবার ওর না একবার মনে হয় যে ওর প্রাইভেট টিউশনের যা টাকা-পয়সা লাগে বা সবকিছুর যা খরচা তার থেকে কিন্তু অনেক বেশি টাকাই ও প্রত্যেক মাসে ওর মাকে তুলে দিচ্ছে। এবং প্রত্যেক মাসেই ওর মা কিছু না কিছু সমস্যার কথা ওকে এসে বলছে। এবার ও তারপরে ভাবে যে ঠিক আছে আমার কাছে তো টাকা আছেই। এবার দেখুন একটা ক্লাস 11 এর মেয়ে সে আর কতটা টাকা পয়সার ভ্যালু বুঝবে। ওকে যে এখানে একটা চক্রান্ত করে আনা হয়েছে, ওর মা যে নিজে সেই চক্রান্তটা করেছে সেটা তো আর ও বুঝতে পারেনি। এবার ও না মানে মাঝে মধ্যে রাতের বেলা ভাবতো যে আমি এতগুলো টাকা, কারণ ওর ঠাকুমা ওকে একটা কথা বারবার বলতো যে, "আমি যে তোর নামে যে টাকাগুলো রেখেছি টাকাগুলো কিন্তু খুব, খুব বুঝে শুনে খরচা করবি। এই টাকাটা তোরই। কিন্তু যখন এই টাকাটা খরচা করার প্রকৃত দরকার পড়বে তখনই খরচা করবি।" এবার ও দেখছে যে বেশ ভালো পরিমাণ টাকা ব্যাংক থেকেও তুলে ফেলেছে। এবার ও তো শত হলেও তো ছোট মেয়ে। ও না অতটা তাও বোঝেনি। এইবারে ও আবার কিছু মাস যাওয়ার পরে ও খেয়াল করল যে ওর মা ওর সাথে আর মানে ও যখন ১ম এসছিল তখন ওর সাথে যেরকম ব্যবহার করছিল, ওকে উম ও যেটা চাইছিল ওকে কিনে দিচ্ছিল, খাওয়াচ্ছিল। কোনো কিছুতে কোনো বাধা দিচ্ছিল না পড়াশোনার ক্ষেত্রে। কিন্তু এখন যেন বিষয়টা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে, আস্তে। ওর মা ওর সাথে খারাপ ব্যবহার করছে। ওকে বলছে যে, "না, না তোর রাত অব্দি পড়াশোনা করার দরকার নেই।" কখনো বলছে যে, "অমুক টিচার অনেক বেশি টাকা নেয়। তোর প্রাইভেট টিউশন নেওয়ার দরকার নেই।" অথচ ওর পড়াশোনার খরচা কিন্তু ওর মা বা সেই ভদ্রলোক কেউই দিত না। ও নিজে ব্যাংক থেকে টাকা তুলত, সেই টাকা ওর মায়ের হাতে দিত এবং সেই টাকা থেকেই কিন্তু ওর মা ওকে টিচারের ফিস গুলো দিত। এবং এই ঘটনাটা আমি বলছি আজ থেকে প্রায় ১৬-১৭ বছর আগেকার ঘটনা। তো বুঝতেই পারছেন সেই সময় তো আর এখনকার টিচাররা যেরকম ফিস নেয় তখনকার দিনে তো আর অতটা নিত না। কিন্তু ও বুঝতে পারত যে ওর থেকে বেশি টাকাই নেয়া হচ্ছে। এবং এই যে ওর সাথে খারাপ ব্যবহারটা শুরু করলো, এটা না ১ম দিকেও বুঝতে পারেনি। ভেবেছে যে ঠিক আছে মায়ের হয়তো মাথা গরম আছে, সংসারে অনেক কাজকর্ম আছে। আর যে লোকটাকে বিয়ে করেছিল সেই লোকটার আবার আগের পক্ষের একটা ছেলে ছিল। তো সেই ছেলে আবার ওই লোকটার কাছে টাকা চাইতে আসতো কখনো, কখনো।
তো ওর না মানে আস্তে আস্তে ও বুঝতে পারছে ও যে বাড়িতে গেছে সে বাড়ির পরিবেশটা ঠিক নেই। এবং মাঝে মধ্যেই দেখতো যে ওর মায়ের সাথে মানে ওর মা যাকে বিয়ে করেছে তার ঝগড়া লাগতো। এবং ও বুঝতে পারতো এই ঝগড়া লাগার কারণটা হচ্ছে ও। এবার যখন ও ক্লাস 11 এর যখন ওর ফাইনাল পরীক্ষা, তো এরকম খুব অশান্তি হচ্ছিল। আর ও না মনে মনে ঠিক করেছিল, যখন ওর ঠাকুমা খুব অসুস্থ ছিলেন তখনই ও মনে মনে ঠিক করে নিয়েছিল যে ও ডাক্তার হবে। তো এবার ডাক্তার হতে গেলে তো তার জন্য এক্সট্রা করে পড়াশুনো করতে হবে, তখন সেই সময় জয়েন্ট এন্ট্রান্স ছিল। এবার তার জন্য যে এক্সট্রা করে ও প্রিপারেশন নেবে তার জন্য বই দরকার, মানে এক্সট্রা ক্লাস দরকার টিচারদের থেকে নেওয়া। বাট ও দেখছো কোনো কিছুই করতে পারছে না। এবং আস্তে আস্তে ওর মা কিন্তু ওকে বিভিন্ন বিষয়ে কথা শোনানো শুরু করে দিয়েছে এবং ওকে বলছে যে না না দেখ, তুই পড়াশোনা করছিস ঠিক আছে, উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়ার পরে তোকে আর পড়তে হবে না, মেয়ে সন্তান আজ না হোক কাল তো বিয়ে তো দিতেই হবে, তো আমি তোর তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো। এবার ও না এই জায়গাটায় ও খুব মানে প্রচন্ড ডিটারমাইন্ড ছিল যে আমি পড়াশুনো করবো, আমি বিয়ে তো করবো না। কারণ ওর ঠাকুমা মানে স- যখন বেঁচে ছিলেন মানে আর লাস্ট অব্দি ওকে বলে গেছে যে তুই কিন্তু তোর স্বপ্ন পূরণ করবি, তুই পড়াশুনো করবি, নিজের পায়ে দাঁড়াবি। তো ও ভাবে যে না, এটা তো আমার লক্ষ্য নয়। আজকে যদি আমার ঠাকুমা বেঁচে থাকতো তাহলে ওর মাকে বলে যাচ্ছে ঠাকুমা বেঁচে থাকলে আমাকে পড়াশুনো করাতো, আমার পড়াশুনোতে কখনো বাধা দিত না, তুমি কেন আমায় বাধা দিচ্ছ। এবার ও বুঝতে পারছে যে ওকে চাপ দিয়ে দিয়ে টাকা মানে আদায় করা ছাড়া ওর মা এবং ওর যে মায়ের যে হাজবেন্ড তার আর এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। এবং ওর উপর এবার রীতিমতো মানসিক অত্যাচার শুরু হয়ে যায় এবং ওকে বলে যে উচ্চ মাধ্যমিকটা কোনো রকমে দেবে, তারপরে বিয়ে দিয়ে দেবে। এবং ওই লোকটা যাকে আর কি ওর মা বিয়ে করেছে সে রীতিমতো ওর সাথে মানে খুব রেগে রেগে কথা বলতো এবং ওকে বলতো যে উনি নাকি একজনকে দেখে রেখেছে, তো সেই ছেলের সাথে নাকি উনি বিয়ে দেবে। এবং শুধু বিয়ে দেবে তাই নয়, এটাও বলে যে ওর ঠাকুমা যে টাকাটা ওর নামে ব্যাংকে রেখেছে সেই টাকাটা তুলে দিতে হবে এবং সেই টাকা থেকে নাকি ওরা বিয়েতে খরচা করবে। এবার তখনও ক্লাস 12, একটু বড় হয়েছে এবং ওর আহ, একজন টিচার ছিল, খুব ভালো টিচার। তো সেই টিচারকেও কিছু কথা জানিয়েছিল। তো সে তখন বলছে না, তোমার যখন ইচ্ছে নেই আর তোমার একটা বিয়ের বয়সও নয়, তুমি পড়াশুনো করতে চাইছো তুমি পড়াশুনো করবে, তুমি যদি ডাক্তারিতে চান্স পাও খুব ভালো কথা, বাট যদি নাও পাও তুমি জেনারেল লাইনে পড়াশোনা করবে, কিন্তু তুমি বিয়ে করবে না। এবার সেই টিচার কিন্তু ওকে খুব মানসিক জোর দিয়েছিল। এবার যখন থেকে ও মানে ওর থেকে আরো বেশি টাকা আদায় করার চেষ্টা করে, এবার ও যখন ওর মাকে বলে দেয় যে না আমি আর টাকা তুলে দেব না, তখন কিন্তু একদম ওদের মুখোশগুলো খুলে পড়ে যায়। এবং তারা কিন্তু ওকে একদিন মানে ওর মাই একদিন ওকে মারধর করে এবং ওকে বলে যে টিউশন পড়তে যেতে হবে না। তো এইরকম করে ওর প্রচুর ক্লাস মিস হতে থাকে এবং ও বুঝতে পেরে যায় যে ও যদি মেডিকেলে বসেও জয়েন্ট এন্ট্রান্স দেয়ও তাহলে ওর র্যাঙ্ক করবে না, কারণ ওর সেরকমভাবে প্রিপারেশনই হয়নি। এদিকে ওর শরীর রীতিমতো খারাপ হতে থাকে এবং ও বুঝতে পারে যে ওর মা ওকে কিছু একটা রেগুলার বেসিসে খাওয়ায়। এবং ও লিখেছে যে ম্যাডাম আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার নিজের মা, যে মা আমাকে গর্ভে ধরেছিল, সে আমাকে এমন কিছু একটা খাওয়াতো, যেহেতু আমি বলে দিয়েছিলাম যে আমি আর টাকা তুলে দেব না, আমার প্রত্যেক দিন রাতের বেলা প্রচন্ড ভয় লাগতো। এবং আমি একটা একা ঘরে শুতাম, ছোট্ট একটা ঘর, একটা চৌকি ছিল, একটা ফ্যান ছিল আর একটা টেবিল ছিল। আমি স্পষ্ট দেখতে পেতাম, মানে আমার মনে হতো যেন ওই টেবিলের উপরে কেউ বসে আছে, একটা ছোট্ট করে কেউ বসে আছে। এবং এটা দেখে আমার এত ভয় লাগতো, আমি চিৎকার করতাম, কাঁদতাম, কিন্তু কেউ আসতো না, আমার মা বা ওই লোকটা কেউ আসতো না। এবং আমার প্রচন্ড ভয় লাগতো, আমার সারা শরীর কিরকম একটা ভারী হয়ে যেত। আমি বাড়িতে আগে পুজো করতাম, যখন থেকে উনি ওর মায়ের বাড়িতে এলো তখন থেকে কিন্তু ওর পুজোটাও বন্ধ হয়ে গেছিল আস্তে আস্তে। ওর মা বলতো না না এই বয়সী মেয়ে আপনার পুজো টুজো কি আছে, এই বয়সী মেয়েরা কি ওসব করে নাকি। এবং যখনই ওর মা ওকে কিছু খেতে দিত ও না একটা কিরকম গন্ধ পেত, মানে সেই গন্ধটা একদম মানে বলছে যে ওই একটা পচা গন্ধ পেত। হয়তো আমাকে ভাত ডাল সবজি খেতে দিয়েছে, মাছ খেতে দিয়েছে, সেগুলো হয়তো পচা নয়, কিন্তু ওটা গন্ধ পেতাম। এবং একদিন ও নিজের চোখে দেখেছে একটা পুঁটলি থেকে কিছু একটা বার করে ওর মা ওর খাবারে মিশিয়ে দিল। এবং ওই জিনিসটা যবে থেকে ও খায় ওর শরীর ডিটোরিয়েট করতে থাকে, ও পড়াশুনো মনে রাখতে পারতো না আর প্রত্যেক দিন সন্ধ্যের পরে ওর প্রচন্ড ভয় লাগতো, মনে হতো ওর পাশে কেউ বসে আছে। এবং এরকম হতে 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 ওর সামনে আর 1 মাস পরে পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
ও বুঝতে পারছে ওর সেভাবে প্রিপারেশন হয়নি, মানে জয়েন্ট এন্ট্রান্স তো দূরের কথা, ও মানে এইচএসে পাশ করতে পারবে কিনা সব সাবজেক্টে একটা ওর প্রশ্নচিহ্ন চলে আসে, এবং ওর শরীর খুব খারাপ। এবং ও যখন ওর মাকে বলতো যে মা আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো, ওর মা সেটাও ওকে নিয়ে যেত না। প্রত্যেক দিন ও স্কুল যেতে পারতো না, পড়তে যেতে পারতো না, খুব একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যেছিল। তো ওর ঠাকুমা একটা কথা ওকে বলতো যে জীবনে যত খারাপ সময়ই আসুক না কেন, রাধা মদনকে স্মরণ করবি। এবং ওর যে ব্যাগপত্র নিয়ে ও এসছিল, সেই ব্যাগের মধ্যে ওর একটা রাধাকৃষ্ণজির ছবি ছিল। তো একদিন ওর প্রচন্ড শরীর খারাপ, ও প্রচন্ড কাঁদছে যে আমি তো ফেল করব, আমার শরীর ভালো নেই, আমি কি করব। তো ওই রাধা মদনের ছবিটা নিয়েও খুব কাঁদছে। এবার কাঁদতে কাঁদতে ও কখন ঘুমিয়ে পড়েছে ও নিজেও জানে না। এবং ওই যে বললাম প্রত্যেক দিন ও বুঝতে পারতো ওর ঘরের মধ্যে কিছু একটা ঢুকতো, এবং ওর খুব ভয় করতো, এবং সেই জিনিসটা যত ওর কাছে এগিয়ে আসতো সারা শরীর ভারী হয়ে যেত। এবং ও লিখেছে যে ম্যাডাম আমার এটা বোঝার মধ্যে বা দেখার মধ্যে কিন্তু কোনো ভুল নেই, কারণ আমি এটা একদিন দুদিন নয় দিনের পর দিন এক্সপেরিয়েন্স করেছি। এবং আমার ঘরের দরজার বাইরে আমি সর্ষে পড়ে থাকতে দেখতাম, কখনো পোড়া কাপড়ের টুকরো পরে থাকতে দেখেছি, কখনো কোনো পাখির পালক পরে থাকতে দেখেছি, এবং সেগুলো কিন্তু আমার মা বা ওই লোকটা এই দুজনের মধ্যে যে কেউ রাখতো সেটা আমি বেশ বুঝতে পারতাম। তো এবারে একদিন এরকম হয়েছে ও প্রচন্ড কান্নাকাটি করছে, এবং ও তখন ওটা জড়িয়ে ধরে না বলছে যে কৃষ্ণজি তুমি ঠাকুমাকে তোমার কাছে নিয়ে নিলে, তুমি আমাকে কেন নিচ্ছ না, আমি তো এই কষ্ট আর সহ্য করতে পারছি না, আমি কোথায় যাব, কি করব। তো এরকম করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে, তো ঘুমের মধ্যে ওটা স্বপ্ন দেখে। যে স্বপ্নটা ও যেটা লিখেছে, যে স্বপ্নটা না দেখলে আজকে হয়তো আমি যে জায়গায় রয়েছি আমি সে জায়গায় থাকতামই, হয়তো আমি বেঁচেই থাকতাম না। তো স্বপ্নেও দেখছে যে ওর ঠাকুমা একজনের সাথে দাঁড়িয়ে রয়েছে, একটা খুব সুন্দর দেখতে একটা বাচ্চা ছেলের সাথে দাঁড়িয়ে রয়েছে। তো ঠাকুমা দাঁড়িয়ে রয়েছে এবং ঠাকুমা ওকে বলছে যে কিরে তুই এইভাবে এখানে থাকবি না তুই বেরিয়ে আসবি, তুই এক্ষুনি ওখান থেকে বেরিয়ে আয়, ওই জায়গাটা তোর জন্য একদম ভালো নয়, তুই বেরিয়ে আয়। এবং ওকে বলে তো এরকম করে যখন আর কি ওকে স্বপ্নে বলছে, তো ও ওই স্বপ্নের মধ্যেই ওর ঠাকুমাকে বলছে ঠাকুমা আমার শরীর খুব খারাপ, আমি তো একটু বেরোতে পারছি না। তখন নাকি ওই বাচ্চা ছেলেটা যে ওর ঠাকুমার হাত ধরেছিল, সেই বাচ্চা ছেলেটা নাকি ওর ঠাকুমার হাত ছাড়িয়ে ওর কাছে আসে, এসে নাকি ওর কপালে একটা আলতো করে মানে জাস্ট একটা টোকা মারে। এবং সেই টোকাটা মারায় ও না পড়ে যায়, মানে একটা বাচ্চা ছেলের জাস্ট হেসে একটা টোকা মেরেছে, ও পড়ে যায়। এবং পড়ে যাওয়ার পরে ওই বাচ্চা ছেলেটা নাকি আবার ওর ঠাকুমার হাত ধরে, হাত ধরে বলে এই তুই ভালো হয়ে গেছিস, তুই ভালো হয়ে গেছিস বলে চলে যায়। ওর ঠাকুমাও হাসতে হাসতে চলে যায়। এবং এইখানেও ঘুমটা ভেঙে যায়। এবং ঘুম থেকে উঠে ও দেখছে মোটামুটি ভোর হয়েছে, তখনও ভোরের আলো পুরোপুরি ফোটেনি। তো ওর না মনে হলো যে আমি এটা কি স্বপ্নে দেখলাম, আর এই যে এখান থেকে ঠাকুমা আমাকে যেতে বললো এটা তো সত্যি কথাই, কিন্তু আমি যেতে কেন পারছি না। এতদিন আমি ভেবেছিল, কিন্তু ওর মাঝখানে এরকম নয় যে ও ভাবেনি যে এখান থেকে চলে যাবে, কিন্তু সেই সাহসটা বা কিছু একটা যেন কোনো একটা অদৃশ্য শক্তি ওকে যেন ওই বাড়ি থেকে বেরোতে দিচ্ছিল না। এবার ওই যে বললাম ওর মা কিন্তু ওকে প্রায়শই চাপ দিত ব্যাংক থেকে টাকা তুলে আনার জন্য। তো ও সেদিন কি করেছে, ওর শরীর খুব খারাপ তবুও ও মানে সেই দিন অনেকটা বেটার ছিল। ও তখন ওর মাকে বলে যে মা আমি ব্যাংকে গিয়ে টাকা তুলে আনছি। এবার ওর মা ওকে না ঠিকমতো বেরোতে দিত না, যাতে পাছে সব জিনিস কেউ জেনে যায়। তো সেদিন ওর মা এক কথায় রাজি হয়ে যায়, বলে ঠিক আছে। এবার ওর মায়েরও আবার একটু সন্দেহ হয়, তো বলে যে আমি তোর সাথে যাচ্ছি ব্যাংকে। তো তখন বলে যে না তুমি আমার সাথে যেও না, কারণ আমার পরীক্ষার কিছু জিনিসপত্র নিতে হবে, তো আমি নিয়ে চলে আসবো। তো তারপরে আবার ওর মা ভাবে যে ঠিক আছে মেয়ে যেতে চাইছে যাক। তো এই সুযোগটাকেও কাজে লাগায়। ওর কিছু দরকারি জিনিসপত্র যেগুলো না নিলেই নয় সেগুলো নিয়ে ওর যে স্কুলের যে ব্যাগ ছিল সেই স্কুলের ব্যাগ পিঠে নিয়ে ও বাড়ি থেকে বেরিয়ে যায়। এবং বেরিয়ে গিয়ে সোজা চলে যায় সেই বাড়িতে, যে বাড়িতে ওর জীবনের মানে এতগুলো বছর কাটিয়েছে, প্রায় 11-12 বছর যে বাড়িতে কাটিয়েছিল সেই বাড়িতেও চলে যায়। এবং ভাগ্যক্রমে ওই দিন কিন্তু ওই বাড়িতে বাকি সদস্যরা ছিল না, তারা কোথাও একটা ঘুরতে গেছিল, কিন্তু ওই বাড়ির যিনি মালকিন ছিলেন তিনি বাড়িতে উপস্থিত ছিলেন। তো ও গিয়ে সমস্ত কথা তাকে বলে, এবং সে তখন বলে যে তুমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। এবং ইভেন ও ফোনটাও বাড়িতে ছেড়ে আসে, কারণ ওর একটা ছোট ফোন ছিল, তো ভেবেছিল যে যদি ফোন করে বিরক্ত করে তো ফোনটা বাড়িতে ছেড়ে এসেছিল।
তো তারপরে অদ্ভুতভাবে ওর মা তো খোঁজ করছে যে কোথায় গেল, কোথায় গেল? তো এই বাড়িতেও এসে তারা উপস্থিত হয় একদিন পরে। তো ও তখন বলে দেয় যে, "না, আমি ওই বাড়িতে আর যাবো না এবং তুমি যদি ঝামেলা করো তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হবে।" আর যেহেতু ওই বাড়ির লোকেরা খুব বড়লোক প্রতিপত্তি ছিল, তো তারাও বলে যে, আপনি যেটা করেছেন সেটা আপনার মেয়ের সাথে আপনি অন্যায় করেছেন। এরপরে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমরাই পুলিশকে জানাবো। তো এই সমস্ত যখন বলে তখন ওর মা আর ওই লোকটা ভয় পেয়ে যায়। তারা তখন ওখান থেকে চলে যায়। তো ওই একটা মাস ওর খুব কষ্ট হয়। শারীরিক কিছু কষ্টও ছিল। বাট ও উচ্চ মাধ্যমিকে ভালোভাবেই রেজাল্ট করে। বাট আনফরচুনেটলি ও জয়েন্ট এন্ট্রান্সটা মানে পড়তেই মানে বসতেই পারে না। কারণ ওর সেরকম প্রিপারেশনও ছিল না। তো ওর ডাক্তার হওয়ার সেই যে স্বপ্ন, সেই স্বপ্নটা অধরাই থেকে যায়। আর পরবর্তী সময়ে ও ভাবে যে ঠিক আছে, আমি আর ইয়ার লস করব না। তো গ্র্যাজুয়েশনে ফিজিক্স নিয়ে ও পড়াশুনো শুরু করে এবং ও একটা হস্টেলে থেকেই পড়াশুনো করে। খুব ভালোভাবেই ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়। তারপরে ও মাস্টার ডিগ্রি কমপ্লিট করে। ইন দ্য মিন টাইম ও আ গভর্নমেন্ট জবও পেয়ে যায়। এবং এই অবধি শোনার পরে আপনারা হয়তো ভাবছেন যে যারা যে মা তার সন্তানের সাথে এরকম করলো তার কি শাস্তি হয়নি? অবশ্যই তার শাস্তি হয়েছে। ও যেটা জানিয়েছে যে ও পরবর্তী সময়ে জানতে পারে যে ওর মায়ের একটা কিছু অসুবিধে হয়, একটা কোনো অসুখ হয় বা সেটা স্পেসিফিক কি সেটাও জানে না। কিন্তু ওর মায়ের একটা হাত এবং একটা পা কিন্তু অকেজো হয়ে গেছে এবং উনি যে পাপ করেছে তার শাস্তি কিন্তু উনি এখনো পেয়ে যাচ্ছেন। এবং এরপরে ওর মা আবার ওর সাথে যোগাযোগ করে এবং ওকে বলে যে, "আমি তোর সাথে ভুল করেছি, অন্যায় করেছি। তুই আমার সাথে এসে থাক।" বাট ও বলছে যে, "আমি জানি না যে আমার মা সত্যি বলছে না মিথ্যে বলছে, কিন্তু আমার বিশ্বাস উঠে গেছে। তাই আমি আর যাইও নি।" রিসেন্ট মানে ওই ৩-৪ মাস আগেও একবার ওর মায়ের খুব শরীর খারাপ ছিল। তো ও একবার দেখতে গেছিল। কিছু অর্থ সাহায্যও করে এসছে। বাট ও লিখেছে যে, "আমার কাছে না মানে ওনাকে আমি মা বলে ভাবতেই পারি না। আমার কাছে মা, বাবা সবই ঠাকুমাই।" তো বর্তমানে উনি খুব হ্যাপিলি একটা ম্যারিড লাইফ লিড করছেন। উনার একটা সুন্দর মিষ্টি বাচ্চা হয়েছে। তো বলছে, "আমি খুব ভালো আছি এবং আজকে যেটুকু যা আছি আমি পুরোটাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা এবং আমার ঠাকুমা। এই দুজন আমার জীবনে না থাকলে আমি আজকে এই জায়গাতে আসতামই না।" তো এটাই ছিল আজকের ঘটনা। ওনার আগামী দিনের জন্য অনেক, অনেক শুভেচ্ছা রইল। সঙ্গত কারণে উনি ওনার নামটা প্রকাশ করেননি। তো obviously সেটা আমি বুঝতেই পারছি। আ ভালো থাকবেন এবং আপনাদের কেমন লাগলো আজকের ঘটনা সেটাও কিন্তু কমেন্ট করে জানান। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।